মাধ্যমিক 2027 ফার্স্ট সামেটিভ পরীক্ষার মাত্র কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। আমি তোদেরকে বারবার করে বলেছিলাম ভৌত বিজ্ঞান নিয়ে একদম চিন্তা করিস না। অ্যাডভেঞ্চার একাডেমিতে তোকে যা করানো হচ্ছে চোখ কান নাক বন্ধ করে করতে থাক। তুই ফার্স্ট সামেটিভও কাঁপাবি, সেকেন্ড সামেটিভও কাঁপাবি, থার্ড সামেটিভও কাঁপাবি, আর মাধ্যমিক তেমনি কেঁপে যাবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। কিছুদিন আগে আমি তোকে ভৌত বিজ্ঞানের ফার্স্ট সামেটিভ স্পেশাল একটা স্টাডি প্ল্যান দিয়েছিলাম এবং ওই স্টাডি প্ল্যানটাকে তোরা অক্ষরে অক্ষরে পালন করছিস। আমি তোদেরকে বলেছিলাম ওই প্ল্যান অনুযায়ী আমি তোদের জন্য ওয়ান শর্ট রিভিশন আমার চ্যানেলের মধ্যে রেগুলার আপলোড করব। আমি আমার কথা মতো গ্যাসের আচরণ দিয়েছি, আমি আমার কথা মতো আলোর পার্ট 1 দিয়েছি, আমি আমার কথা মতো আলোর পার্ট 2 দিয়েছি। তোদের জন্য আমাদের ব্যাচে দেখ আমি আলোর অঙ্ক করিয়ে দিয়েছি, ব্যাচে পুরো সিলেবাস কমপ্লিট, প্লাস ইউটিউবের মধ্যে আমরা গ্যাসের আচরণের অঙ্কের রিভিশন দিয়েছি। এবং ওই অঙ্কের ভিডিওটা যদি তুই একবার দেখে নিস গ্যাসের আচরণ তোর হাতের মুঠোয় চলে আসবে। এইবার তোরা বারবার করে বলেছিস দাদা পর্যায় সারণী দাও, পর্যায় সারণীটা নিয়ে নাকি অনেকের অনেক সমস্যা। আমি তোকে একটা কথা বলছি শোন, এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুই দেখে নিস পর্যায় সারণীর গল্প শেষ হয়ে যাবে। পর্যায় সারণী নিয়ে তোকে আর কখনো চিন্তা করতে হবে না, এইটুকুনি আমার গ্যারেন্টি। চল ভিডিওটা শুরু করার আগে আমি তোকে একটুখানি বলে দিই পর্যায় সারণীর দরকারটা কোথায়। আজকে ধর তোর বাড়িতে প্রচুর জিনিসপত্র আছে, তোর অনেক খাতা আছে, তোর অনেক বই আছে, তোর অনেক চাবি আছে, তোর অনেক ব্যাগ আছে, অনেক কিছু তোর ঘরের মধ্যে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক পড়ে রয়েছে। ঠিক যেমন দেখ আমি এই ছবিটার মধ্যে দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন গ্রুপের এলিমেন্টস গুলো অনেক জায়গাতে এরকম সাপের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার ধর তুই একদিন বাড়িতে নেই, হঠাৎ করে তোর মা বা বাবার একটা জিনিসের দরকার, তোর ধর কোনো বন্ধু এসেছে তোর কোনো একটা খাতা চাইতে, তোর মা খুঁজেই পাচ্ছেন না ঘরের মধ্যে যে তোর খাতাটা কোথায়, কারণ তোর ঘরটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। তোর খাতাগুলো, বইগুলো, চাবিগুলো, ব্যাগগুলো, পেন্সিল কল, রবার কিছুই ঠিক জায়গাতে নেই, অ্যারেঞ্জমেন্টটা ঠিক নেই। ওই কারণে দরকারের সময় কোনো একটা জিনিস খুঁজে পাওয়া খুব কষ্টের। কিন্তু ধর তুই একটা শোকেসের মধ্যে প্রপারলি পরপর বিষয়গুলোকে সাজিয়ে রেখেছিস, সব বইগুলোকে একটা তাকের মধ্যে রেখেছিস, সব খাতাগুলোকে একটা জায়গার মধ্যে রেখেছিস, সব কটা ব্যাগ তোর একটা জায়গার মধ্যে আছে, সব পেন্সিল একটা জায়গার মধ্যে আছে, সব পেন একটা জায়গার মধ্যে আছে। তার ফলে তুই যদি কখনো বাড়িতে নাও থাকিস, ধর তোর কোনো বন্ধু এলো, তোর মা তোকে ফোন করলো, হ্যাঁ রে বাবা ওই জিনিসটা কোথায়, ওই খাতাটা কোথায়, তুই বলবি ওই দেখো ওই 3 নম্বর তাকটার মধ্যে দেখো সব খাতা পরপর আছে, একটু এদিক ওদিক করে দেখে নাও তুমি পেয়ে যাবে। তার মানে এবার খুঁজতে সুবিধা হবে। এটাই হচ্ছে পর্যায় সারণীর কাজ। পর্যায় সারণীতে প্রত্যেকটা এলিমেন্টকে তাদের ধর্মের ভিত্তিতে পর 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 সাজিয়ে দেওয়া হয়েছে। তার ফলে যদি একটা শ্রেণী বা একটা পর্যায় বরাবর তুই একটু মন দিয়ে দেখতে থাকিস তাহলে কোনো না কোনো ধর্মের ভিত্তিতে তুই মৌলগুলোকে খুঁজে পাবি, কোনো না কোনো ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তিতে তুই পর্যায়গুলো শ্রেণীগুলোকে খুঁজে পাবি। এটাই পর্যায় সারণীর মূল কাজ। এইবার একটা কথা মন দিয়ে শোন, আমাদের আগের বছরের মাধ্যমিকের মানে 2026-এর মাধ্যমিকের জন্য যে ধামাকা ব্যাচটা বেরিয়েছিল, যেটা একটা প্রপার এবং ম্যাসিভ রেজাল্ট দিতে চলেছে, এই বছরে পরীক্ষা ম্যাসিভ লেভেলে দিয়ে এসছে আমাদের ছেলে মেয়েরা, ওই ধামাকা ব্যাচের প্রথম ক্লাসটাই ছিল পর্যায় সারণী। এবং ওই ক্লাসটা আমি ইউটিউবে সবার জন্য দিয়েছিলাম, যেটা প্রত্যেকটা ছেলে মেয়ে দেখেছিল এবং প্রচুর পছন্দ করেছিল। ভিডিওটাতে প্রায় 54,000 মতো ভিউজ ছিল। আমি মনে করলাম ওই ভিডিওটাই, ওই যে ক্লাসটা ছিল যেটা মাধ্যমিকের জন্য তৈরি করা হয়েছিল অগাস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে, সেই ক্লাসটাকেই তোকে এখন দেওয়া যাক। আজকের এই ভিডিওটার মধ্যে তোরা সেই ক্লাসটাকেই করবি এবং ফার্স্ট সামেটিভের মতো প্রিপারেশন নয়, একদম ডিরেক্ট মাধ্যমিকের মতো প্রিপারেশন করবি। এবার দাদা তুমি এই বছরের ভিডিও কেন করলে না পর্যায় সারণী? কারণ তোরা যখন সেকেন্ড সামেটিভের পর টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য পর্যায় সারণী পড়তে যাবি তখন তো আরেকটু হায়ার লেভেলের পর্যায় সারণী আমাকে করাতে হবে। তাহলে আগের বছরের যে পর্যায় সারণীটা সেটা এখন গল্প শেষ করে দে, ফার্স্ট সামেটিভ কেন মাধ্যমিকের জন্য তুই রেডি হয়ে যাবি। আর তোরা যখন টেস্ট পরীক্ষা দেওয়ার সময় পর্যায় সারণী পড়বি তখন আরো ভয়ঙ্কর ভাবে আরো নতুন ভাবে আপডেটেড পর্যায় সারণীর ভিডিও আমি রেডি করে দেবো। তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নে। ভিডিও শেষে তুই অন্তত একবার কমেন্ট করে জানাস
কেমন লাগলো পর্যায় সারণীটা? ডিরেক্ট আমাদের পয়েন্টের মধ্যে ঢুকি। তোরা দেখবি এই যে পর্যায় সারণী আছে, সেই পর্যায় সারণীর ধারণা কিন্তু সেই সুদূর মেন্ডেলিফের আমল থেকে শুরু হয়েছিল। বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণীটাকে তৈরি করেছিলেন। অ্যাকচুয়ালি পর্যায় সারণীর ধারণাটা কি বা পর্যায় সারণী অ্যাকচুয়ালি এলো কি করে জানিস? ধর তুই তোর ঘরের মধ্যে ধর প্রচুর জিনিস আছে, তো তুই সেই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করতে তোর একটু সমস্যা হচ্ছে, সেই কারণে তুই একটা পন্থা অবলম্বন করলি। তুই ধর একটা শোকেস তৈরি করলি, সেই শোকেসটার মধ্যে তুই কয়েকটা তাক তৈরি করলি এমনি এমনি। এবার তুই তোর যত পুতুল আছে সব একটা তাকের মধ্যে জড়ো করে দিলি, পর 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 সব কটা পুতুল, তারপরে তাকটা পর 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 সব কটা গাড়ি। তার মানে তুই যদি কখনো এসে তোর এই শোকেসটাকে খুলিস, তুই একসাথে সব পুতুলকে পরপর দেখতে পাবি, একসাথে সব গাড়িকে পরপর দেখতে পাবি, সবকিছুকে তুই একসাথে অ্যারেঞ্জড অবস্থাতে দেখতে পাবি। ইট ইজ দ্য ধারণা অফ পর্যায় সারণী। পর্যায় সারণীও যখন তৈরি হয়েছে, এরকম ভাবেই কতগুলো সিমিলার ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে পর 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 বসানো হয়েছে এবং বসিয়ে বসিয়ে একটা একটা শ্রেণী তৈরি করা হয়েছে। এই যে শ্রেণীগুলোকে বানানো হলো, সেই শ্রেণীগুলোকে বানানোর পর দেখা গেল যে একটা করে পর্যায় তৈরি হয়ে গেছে। এবার দাদা পর্যায় কি, শ্রেণী কি, সেগুলো কিন্তু মোটামুটি তোরা জানিস। তোরা দেখ প্রত্যেকেই জানিস যে যদি আমরা এরকম ভাবে উপর থেকে নিচের দিকে নামি, তার মানে আমরা শ্রেণী বরাবর নামছি। আর যদি দ্বারা আমরা এমনি বাম দিক থেকে ডান দিকে যাই, তার মানে আমরা পর্যায় বরাবর যাচ্ছি। তার মানে এই যে জিনিসগুলো লেখা আছে সেগুলো সব এক একটা করে শ্রেণী। দেখ মোট 18খানা শ্রেণী দেওয়া রয়েছে। আর এই যে দাদা জিনিসগুলো লেখা রয়েছে 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে এক একটা পর্যায়। আমি বললাম একদম। এই যদি আমি তোকে বলি 7 নম্বর পর্যায় কোনটা, তুই বলবি দাদা এইটা। আমি বলি তোকে 7 নম্বর পর্যায় বরাবর যা, তুই এই বরাবর যাবি। আমি যদি তোকে বলি 3 নম্বর শ্রেণী বরাবর যা, তুই এই বরাবর উপর থেকে নিচের দিকে নামবি। হিয়ার ইজ দ্য টুইস্ট অফ পর্যায় সারণী। আমি যদি তোকে বলি 17 নম্বর শ্রেণী কোনটা, তুই বলবি দাদা এই পুরোটাই হচ্ছে 17 নম্বর শ্রেণী, কারণ শ্রেণী মানে উপর থেকে নিচের দিকে নামা। আমি তোকে বলবো 4 নম্বর পর্যায় কোনটা, তুই বলবি দাদা এই পুরোটা হচ্ছে 4 নম্বর পর্যায়। আমি বললাম একদম ভাই। এবার জানিস তো এই যে পর্যায় সারণীটা আছে, সেটার অ্যাকচুয়ালি 3খানা ভার্সন আমাদেরকে পড়তে হয়, যেটার মধ্যে সব থেকে বেশি পড়তে হয় লাস্ট ভার্সনটা। কি কি ভার্সন একটুখানি মন দিয়ে শোন। প্রথমেই আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভের পর্যায় সারণী। দ্বিতীয় আমাদেরকে যেটা পড়তে হবে এই মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণী, বা যেটাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী। আর তারপরে যেটা পড়তে হবে মৌল প্রচুর সংখ্যায় বেড়ে গেল, তো সেই কারণে একটা নতুন পর্যায় সারণী তৈরি করতে হলো, যেটার নাম হয়ে গেল আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এই 3টে পর্যায় সারণী সম্পর্কে আমাদের জাস্ট কিছু প্রিলিমিনারি কনসেপ্ট লাগবে। সেটা হচ্ছে দাদা পর্যায় সংখ্যা কত আর শ্রেণী সংখ্যা কত। তোকে যদি আমি জিজ্ঞাসা করি যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা কত ছিল, তুই বলবি 7টা ছিল। আধুনিকে 7টা ছিল। আধুনিক দীর্ঘতে 7টা ছিল। দাদা তাহলে চেঞ্জটা কোথায় হলো? আমি বললাম চেঞ্জটা হয়েছিল কিন্তু শ্রেণী সংখ্যাতে। তুই যদি একটু খেয়াল করিস তাহলে দেখতে পাবি মেন্ডেলিভের পর্যায় সারণীর মধ্যে শ্রেণীর সংখ্যা ছিল 8টা। মেন্ডেলিভের পর্যায় সারণীতে একটা অতিরিক্ত শ্রেণী, যেটা শূন্য শ্রেণী বলা হয়, সেটাকে অ্যাড করে আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হয়ে গেল 9টা। তারপরে সেখান থেকে আরো বাড়িয়ে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হয়ে গেল 18টা। হিয়ার ইজ দ্য টোটাল চেঞ্জ। পর্যায় সারণী দিনের পর দিন ইভলভ করেছে। মৌল যত আবিষ্কার হয়েছে পর্যায় সারণী তত ইভলভ করেছে। তুই আমাকে যদি প্রশ্ন করিস যে দাদা আজকের দিনে আমরা যে পর্যায় সারণীটা পড়ছি সেটাই কি ফাইনাল, আমি বলবো না। এরপরে আরো পর্যায় সারণী বেরোবে, এরপরে আরো চেঞ্জ হবে। মৌল সমূহের ধারণার চেঞ্জ হবে, তাদের অবস্থানের চেঞ্জ হবে, তাদের বৈশিষ্ট্যের চেঞ্জ হবে। কেমিস্ট্রি থামবে না। সবে তো 200টা বছর, এখনো কোটি কোটি বছর পড়ে আছে। ম্যাথামেটিক্স কত পুরনো সাবজেক্ট, 600 বিসি থেকে শুরু হয়েছিল, আর কেমিস্ট্রি তো শুরু হয়েছে 1800 সাল থেকে। কত নতুন সাবজেক্ট হয়। ঠিক আছে, ঠিক আছে। এই যে তোরা দেখতে পাচ্ছিস না, এইটা হচ্ছে কমেন্ট সেকশন। যে কমেন্ট সেকশনটার মধ্যে আমি পরপর পরপর দেখতে পাবো তোদের প্রত্যেককে। ঠিক আছে, চলো এইবার একটুখানি মন দিয়ে শোন। ও বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে রাখি, ইউটিউব লাইভের আরেকটা সুবিধা আছে। কি বলতো, ধর কেউ এখন জয়েন করেছে, সে ধর আগের টপিকটাকে চাইছে, বা ধর তার কোনো একটা জায়গায় একটুখানি মিস হয়ে গেছে শুনতে, সে কি করতে পারবে, এটাকে ড্র্যাগ করে একটুখানি সামনে করে দিতে পারবে, তাহলেই সে তার পুরোনো জিনিসটা প্রথম থেকে শুনে নিতে পারছে। এইটা কিন্তু ইউটিউব লাইভের একটা খুব বড় সুবিধা, যেটার কারণে আমি সমস্ত অ্যাপ ট্যাপের থেকে কিন্তু এই জিনিসটা করতে বেশি পছন্দ করি। এবং এটাতে কি হয়, ইউটিউব লাইভে সবাই আমাকে দেখতেও পাচ্ছে, প্লাস জি মিটের মধ্যে আমার সাথে কথাও বলতে পারছে।
একই সঙ্গে পুরো বিষয়টা চলে, কোনো ভিডিও ক্র্যাশ হয় না, প্রত্যেকটা ক্লাসের লাইভ ভার্সন একদম স্টোর হয়ে যায় রেকর্ডেড ফর্মে, সব রকম সুবিধা পাওয়া যায় ভাই। তার মানে এইটুকু বিষয় আমাদের কাছে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল। এইবার দাদা আমরা কি করতে চলেছি, আমরা যেটাকে নিয়ে পড়তে চলেছি সেটা হচ্ছে এইটা, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। দাদা এইগুলো নিয়ে কি আমাদের পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না? আমি বলবো না, খুব একটা প্রশ্ন আসে না। শুধু যে জিনিসগুলো লাগে তোকে সেগুলো আমি বলে দিচ্ছি। এই যে মেন্ডেলিভের পর্যায় সারণী, আমার মেন লক্ষ্যটা হচ্ছে পর্যায় ও শ্রেণীগত ধর্মগুলোকে পড়া, পর্যায়বৃত্ত ধর্মগুলোকে পড়া, এগুলো তার জন্য আমি একটুখানি শিখিয়ে যাচ্ছি। মেন্ডেলিভের পর্যায় সারণীটার মধ্যে তোকে একটা বিষয় জানতে হবে, যে এই মেন্ডেলিভের পর্যায় সারণীটা পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্ব ক্রমানুসারে তৈরি হয়েছে। সেটা যারা যারা পড়েছে প্রত্যেকেই বুঝতে পারছিস যে মেন্ডেলিভের পর্যায় সারণী যেটা তৈরি ছিল, আমি তোদেরকে তাও একটুখানি দেখাচ্ছি। এটা যদিও মেন্ডেলিভের পর্যায় সারণীর একটু সংশোধিত ভার্সনটা, বাট এখানটা তুই পরিষ্কার ভাবে দেখতে পাবি যে এই যে মৌলগুলোকে পরপর পরপর সাজানো হয়েছে, এদের পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে সাজানো হয়েছে, এবং এই পারমাণবিক গুরুত্বের ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে গিয়ে কিছু ত্রুটি কিন্তু ধরা পড়েছিল। যেমন দেখ এই আর্গনের ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে যে ত্রুটিটা ছিল, সেই ধরনের কিছু ত্রুটির জন্য পরবর্তীকালে এই পর্যায় সারণীটাকে বাদ দিয়ে দেওয়া হলো, এবং তার পরিবর্তে একদম দ্য নিউ পর্যায় সারণী চলে এলো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর মধ্যে কিসের ভিত্তিতে মৌলগুলোকে সাজানো হলো দাদা? পারমাণবিক গুরুত্বটাকে বাদ দিয়ে আমি বললাম পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো হলো। পারমাণবিক সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। তার মানে এই যে তোরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা দেখিস, সেই পুরোটা সাজানো হয়েছে প্রোটন সংখ্যার ভিত্তিতে, প্রোটন সংখ্যার ঊর্ধ্বক্রমানুসারে। ঊর্ধ্বক্রম মানে কি দাদা? ছোট থেকে বড়। খেয়াল করে দেখ, আজকে তোকে যদি আমি বলি লিথিয়াম, তুই বলবি দাদা লিথিয়ামের তো 3, বেরিলিয়ামের তো 4, বোরনের তো 5, কার্বনের তো 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লুরিনের 9, নিয়নের 10। তার মানে প্রত্যেকটা যদি তুই বাম দিক থেকে ডান দিকে যাস, যে মৌলগুলোকে পরপর পরপর অ্যারেঞ্জ করা হয়েছে, সেগুলো কিসের ভিত্তিতে? প্রোটন সংখ্যা ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয়েছে। দিস ইজ দ্য মেন ফান্ডা, আর কিচ্ছু নয় ভাই। চলো, হয়ে গেল মোটামুটি এই সমস্ত জিনিসগুলো, সবকিছু তোদেরকে আমি বলে ফেলেছি। এইবার আমরা কি করব? আমি তোকে জাস্ট একটা কথা বলে রাখি, এই যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট 18খানা শ্রেণী রয়েছে, আমাকে এদের পোস্টমর্টম করতে হবে। এই প্রত্যেকটা শ্রেণীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে কোন মৌলগুলো আছে এবং কারা আছে। প্রথমেই আমি তোর সাথে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট। দেখ আমি তোকে একটা কথা বলি, এই যে পর্যায় সারণীটা তুই দেখতে পাচ্ছিস, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, তুই আমাকে প্রশ্ন করবি যে দাদা আমাকে কি পুরোটা মনে রাখতে হবে? মানে আমাদের পরীক্ষাতে কি দেয়, আমাদের এই ধরনের কয়েকটা এলিমেন্টস দিয়ে দেয়, নিয়ে বলে এগুলোকে অমুক ধর্মের ভিত্তিতে অমুক ধর্মের ভিত্তিতে সাজাও। তো সেইটা সাজানোর জন্য কি আমাকে পুরোটা খেয়াল রাখতে হবে? আমি বলবো একদম না। কতটা খেয়াল রাখতে হবে, কিভাবে রাখতে হবে, সেইটার জন্য আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে আমার নিজের পর্যায় সারণী। এই পর্যায় সারণীটা আমি নিজে বানিয়েছি। এটা কিসের জন্য বানিয়েছি না, ক্লাস 10 স্পেশাল, শুধুমাত্র মাধ্যমিক স্পেশাল পর্যায় সারণী এটা। তুই যদি এই পর্যায় সারণীটাকে পড়ে যাস, তোর আর কিচ্ছু লাগবে না, তোর মাধ্যমিকে এটা থেকেই প্রশ্ন দেবে, তার চ্যালেঞ্জ আমার, তার গ্যারেন্টি আমার। চল এবার খেয়াল কর এই পর্যায় সারণীটা কিরকম ভাবে তৈরি দাদা। আমি বলছি দেখ ভাই, আমি এখানটা পরপর বসাবো। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1, মানে শ্রেণী নাম্বার 1, শ্রেণী নাম্বার 2, তারপরে 2 এর পরেই আমরা চলে যাব 13তে, কারণ আমাদের 3 থেকে 12 পর্যন্ত লাগবে না। তারপর হচ্ছে 14, 15, 16, 17। তুই বলবি দাদা 18 লাগবে না? আমি বলবো না, ট্রেন্ড অ্যানালিসিস করার জন্য 18 লাগবে না। যেটা বলবো সেটা শুনবি, যা করাবো তাই করবি, পরীক্ষাতে ফুল মার্কস পাবি। চল এদিকে দেখ। আর দাদা পর্যায়, আমি বলবো পর্যায় তো তোকে 7খানি দেখাতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7। চল ভাই এবার একটুখানি কবিতা বলা শুরু করা যাক। চল দেখ, প্রথমেই যেটা আছে আমাদের হাইড্রোজেন আর হিলিয়াম তো প্রথমেই বসে যায়, সেই কারণে 2 নম্বর থেকে সবাইকে শুরু করতে হয়, কারণ এখানটায় তোরা প্রত্যেকে জানিস হাইড্রোজেনই বসে। তাহলে এখান দিয়ে আমরা শুরু করবো কোত্থেকে? ট্রেন্ড অ্যানালিসিস আসে কোত্থেকে? আমি বলবো এখান থেকে। কি করে আসে খেয়াল কর, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দাদা মনে রাখবো কি করে? আমি বললাম লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, তোর গ্রুপ 1 খতম। কি? লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, এইটুকু যদি তুই মনে রাখতে পারিস তো গ্রুপ 1 খতম।
দাদা প্রত্যেকটা এলিমেন্টের নাম কি আমি বলে দিচ্ছি। এটার নাম লিথিয়াম, এটার নাম সোডিয়াম, এটার নাম পটাশিয়াম, এটার নাম রুবিডিয়াম, এটার নাম সিজিয়াম, আর এটার নাম ফ্রান্সিয়াম। মাথায় রাখবি একটা কথা, এই গ্রুপ 1 এর মধ্যে তোকে যদি জিজ্ঞাসা করে কোন এলিমেন্টটা তেজস্ক্রিয়, তাহলে তোর অ্যান্সার হয়ে যাবে ফ্রান্সিয়াম ইজ দ্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইন গ্রুপ 1। গল্প শেষ। নেক্সট নেক্সট হচ্ছে দেখ গ্রুপ নাম্বার 2। আমি এই প্রত্যেকটা গ্রুপকে এক এক করে এক্সপ্লেন করি, শোন। এই যে গ্রুপ নাম্বার 1 আছে, প্রথমেই শুনবে, এই গ্রুপ নাম্বার 1 এর যে এলিমেন্টস গুলো দেখতে পাচ্ছিস, লিনা কেরুবি সাজাবে ফ্রান্সে, এই এলিমেন্টস গুলোকে বা এই গ্রুপ 1টাকে এক কথায় বলা হয় ক্ষার ধাতু বা ক্ষার ধাতুদের শ্রেণী। এখন তুই বলবি দাদা এটাকে ক্ষার ধাতু কেন বলা হয় হঠাৎ করে? কারণটা মন দিয়ে শোন। এই যে এলিমেন্টস গুলো তুই দেখতে পাচ্ছিস, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই এলিমেন্টস গুলোর সাথে যখন জলের বিক্রিয়া হয়, ধর আজকে লিথিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া হলো, আজকে সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া হলো, যখনই এদের সাথে জলের বিক্রিয়া হয় একটা ক্ষার তৈরি হয়। লিথিয়ামের সাথে জলের বিক্রিয়া তৈরি হয় লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে দাদা জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে বলে এদের নাম ক্ষার ধাতু। আমি বললাম একদম, এই কারণে এদের নাম ক্ষার ধাতু। ব্যাস হয়ে গেল। আচ্ছা দাদা তুমি একজনের একটু ইলেকট্রন বিন্যাস করে দেখাও তো। আমি বললাম দেখাচ্ছি। ধরো আমি দেখালাম এই যে সোডিয়ামটার যে ইলেকট্রন বিন্যাস হয়, তুই খেয়াল করে দেখ, এর হচ্ছে 2 8 1, কারণ এর যে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা সেটা হচ্ছে 11। দাদা এর যে শেষ কক্ষপথ আছে সেখানে কটা ইলেকট্রন আছে? আমি বললাম একটা ইলেকট্রন আছে। আচ্ছা শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে বলেই কি এই গ্রুপ নাম্বার 1 এর মধ্যে আছে? আমি বললাম একদম। হিয়ার ইজ দ্য রিজন, ওর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন বলেই ও গ্রুপ নাম্বার 1 এর মধ্যে আছে। আমি তোকে আজকের ক্লাসের শেষে শিখিয়ে দেবো পর্যায় সারণীতে কোনো একটা মৌলকে কি করে তুই চিহ্নিত করতে পারবি, কি করে তুই তার অবস্থান নির্ণয় করতে পারবি, সব শিখিয়ে দেবো ভাই তোদেরকে। এবার একটুখানি মন দিয়ে শোন। দ্বিতীয় যে শ্রেণীটা আছে সেটা কি দাদা? আমি বলছি শোন ভাই, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। দাদা এটাকে মনে রাখবো কি করে? বলছি বিরিয়ানি একবারে খেয়ে দিয়ে বসবি কিন্তু মুখ থেকে জল পড়ে যাবে না তো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। কি বললাম? কি বললাম ভাই? বললাম বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। জৈব রসায়ন করা? জৈব রসায়ন করাবো ভাই, চাপ কেন নিচ্ছিস? দাদা তুমি আমার মাধ্যমিকের ভরসা। আরে নিশ্চয়ই ভাই, আমি খেয়ে বসেছি, নাহলে আমার লোভ লাগতো। খেয়ে বসেছি দাদা, লোভ লাগতো। অ্যানিমে ওয়ার্ল্ড বলছে বেস্ট ফিজিক্যাল সায়েন্স টিচার অফ ইউটিউব। থ্যাংক ইউ সো মাচ। চলো চলো চলো। আচ্ছা সাউন্ড একদম পারফেক্ট আছে তো না? সাউন্ড একদম পারফেক্ট আছে? একবার একটুখানি জানা সাউন্ড পারফেক্ট আছে একদম। চল এবার একটুখানি নেক্সট দেখা যাক ভাই। নেক্সট একটুখানি দেখা যাক। প্রথমে একটুখানি শুনে নে যে এই গ্রুপ 2 এলিমেন্টস গুলো সম্পর্কে একটুখানি কিছু তথ্য তোদেরকে দিয়ে দিই, ভালো করে মন দিয়ে শোন। এই যে গ্রুপ 2 এলিমেন্টস গুলো আছে, এই গ্রুপ 2 এলিমেন্টস গুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। এখন বিষয়টা হচ্ছে দাদা এদেরকে ক্ষারীয় মৃত্তিকা মৌল কেন বলা হয়? মানে আগেরটা ক্ষার ধাতু ছিল, জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করতো, মানছি। এরা আবার কি করে? আমি বললাম এরাও ভাই না সিমিলার কাজ করে। মানে ধর আজকে কি কি আছে, বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, স্ট্রনসিয়াম আছে, বেরিয়াম আছে, রেডিয়াম আছে। তুই ধরে নে মধ্যিখান থেকে কাউকে, ধর ক্যালসিয়াম। ক্যালসিয়ামকে যখনই তুই জলের সঙ্গে বিক্রিয়া করাবি সে দেখবি তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন হাইড্রোক্সাইড রয়েছে বলে, ওইচ রয়েছে বলে স্বাভাবিকভাবে সে একটা ক্ষার হবে, পরিষ্কার কথা ভাই। তার মানে এই যে গ্রুপ 2 এলিমেন্টস গুলো আছে এরাও জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, সেই কারণে এদেরকে ক্ষারীয় বলা হয়। আর দাদা মৃত্তিকা কেন? কারণ এই সমস্ত গ্রুপ 2 এলিমেন্টস দের যে অক্সাইডস গুলো আছে সেগুলোকে পৃথিবীর উপরিপৃষ্ঠে মানে আর্থের ক্রাস্টে পাওয়া যায়, মৃত্তিকার মধ্যে পাওয়া যায়।
সেই কারণে এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। ওই আর্থের ক্রাস্টে পাওয়া যায় বলি এই নামটা দেওয়া হয়েছে। ঠিক আছে, নাথিং সো স্পেশাল। এবার একটুখানি খেয়াল কর দাদা, যেমনি আগেরটার মধ্যে দেখালে ইলেকট্রন বিন্যাস করে, এখানেও দেখাতে পারবে তুমি? বললাম একদম দেখাতে পারো। ধর ক্যালসিয়াম আমি দেখাচ্ছি, কে এলিমেন্ট করলাম, তুই খেয়াল করে দেখ ভাই, ক্যালসিয়ামের তো 20। কিভাবে লিখবো? 2 8 8 2। দাদা শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 2টো ইলেকট্রন আছে। আরে ভাই ওই জন্যই তো গ্রুপ 2 তে পড়েছে, ওই কারণেই তো গ্রুপ 2 তে দেওয়া হয়েছে। ওকে রে, আর কিছু না। তুই যাদেরকেই দেখবি দাদা, তুমি বহুত বাজে লোক আছে কেন? তুমি ক্যালসিয়ামটাকে সেটিং করে নিয়েছো, তুমি ম্যাগনেসিয়ামটাকে নিয়ে দেখাও দেখি। আরে ম্যাগনেসিয়াম নিচ্ছি, দেখ ম্যাগনেসিয়াম 12 2 8 2। কি দেখতে পাচ্ছিস লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 2টো ইলেকট্রন আছে। বেরিলিয়ামটাকে নাও দেখি, বেরিলিয়ামের কত হয়ে যাবে ভাই? 2 এই 4। বেরিলিয়াম তাহলে কি করে হবে? 2 2। এই দেখ লাস্ট কক্ষপথে 2টো ইলেকট্রন আছে। মানে এই যে এলিমেন্টস গুলোর প্রত্যেকটা লাস্ট কক্ষপথে 2টো ইলেকট্রন থাকবে, বললাম একদম। আবার কি আছে ভাই? চল নেক্সট, নেক্সট কি দেখবো? দাদা 1 2 এর পর 3 থেকে 12 কোথায় ভ্যানিশ হয়ে গেল? এআই দিয়ে ইরেজ করে দিয়েছে নাকি? না ভাই, এই যে 3 থেকে 12 নম্বর যে শ্রেণীটা আছে, সেই শ্রেণীগুলোকে পর্যায় সারণীর ট্রেন্ড অ্যানালিসিসের মধ্যে নেওয়া হয় না। তার কারণ এরা বিভিন্ন রকমের অবাঞ্ছিত ধর্ম প্রদর্শন করে, যে ধর্মগুলো আমাদের নর্মাল ধর্মের সাথে সেম নয়। এই যে মৌলগুলো আছে 3 থেকে 12, এই মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। তোরা যখন ক্লাস 12 এ উঠবি তখন এই সন্ধিগত মৌল তোদেরকে করাবো। আর কিছু সংখ্যক 10 এর ছেলে মেয়ে আছে যারা আমার কাছে যে ইউনিটের ফাউন্ডেশন পড়ে, তাদেরকে আমি অলরেডি সন্ধিগত মৌলের ডি ব্লক এলিমেন্ট সম্পর্কে একটু একটু ধারণা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার একটুখানি মন দে। এই যে সন্ধিগত মৌল আছে, এদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আমাদের পরীক্ষার জন্য পড়তে হয়। কি কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে। 2 নম্বর হচ্ছে এরা রঙিন জটিল যৌগ গঠন করে। দেখ এতদিন তুই এই জিনিসগুলোকে শুনেছিস, তুই পড়েছিস, বাট তুই ফিল করিসনি। দেখ এই যে এরা একাধিক জটিল মানে একাধিক যে যোজ্যতা প্রদর্শন করছে, তার একটা নিদর্শন কোথায় ছিল দাদা? আমি যদি খেয়াল কর, তুই যখন 7 8 এ পড়তিস, মনে আছে আয়রনের তোকে 2টো যোজ্যতা দেখানো হয়েছিল, একটাকে বলা হতো আঁশ যোজ্যতা, একটাকে বলা হচ্ছে ইক যোজ্যতা। এই যে আয়রন তুই দেখতে পাচ্ছিস, দেখ তার একটা যোজ্যতা ছিল 2, আরেকটা যোজ্যতা ছিল 3। আজকে তুই চিন্তা কর কপার, কপারেরও তো তুই 2টো যোজ্যতা দেখেছিলি, একটা হচ্ছে কিউপ্রাস আর একটা হচ্ছে কিউপিক। এই যে এলিমেন্টস গুলো, এই যে আয়রন, এই যে কপার, এরা কারা? এরা কোত্থেকে এলো? এই আয়রন কপার সবাই তো সন্ধিগত মৌল দাদা। কেন? এই তো দেখো আয়রন 26 নম্বর, এই তো 3 থেকে 12 এর মধ্যেই পড়ে আছে। বললাম একদম। এই যে দাদা কপার 29 নম্বর, 3 থেকে 12 এর মধ্যেই তো আছে। বললাম একদম। তার মানে এরাই সন্ধিগত মৌল, একদম। এরাই রঙিন জটিল যৌগ গঠন করে, একদম। দাদা আয়রনের একটা রঙিন জটিল যৌগ দেখাতে পারবে? বললাম কেন দেখাতে পারবো না ভাই, কিন্তু এখনো পর্যন্ত তুই সেগুলোকে পড়িস, সেই কারণে তোর কাছে এগুলো বিরাট ব্যাপার। ক্লাস 12 এ যখন উঠবি, কমপ্লেক্স কম্পাউন্ডের যে চ্যাপ্টারটা আছে, সেই জটিল চ্যাপ্টারটার মধ্যে তোরা গিয়ে পড়বি। যেমন K4FeCN6, এখন তোদের এটা জানার বয়স হয়নি, বাট স্টিল তোদেরকে একটু বলে রাখলাম। এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড আছে, তার কালারটা একবার গুগলের মধ্যে চেক করবি ভাই। আমি কালারটা তোকে মুখে বলে নষ্ট করে দিতে চাইছি না, কালারটা একবার চেক করবি, মার্ভেলাস কালার। এটা একটা জটিল যৌগ কেন দাদা? আরে তুই এই যৌগটাকে দেখে কি নর্মাল লাগছে? রাস্তা দিয়ে যদি একটা 10 ফুটের লোক যায়, নর্মাল লাগবে? কোনোদিন লাগবে না। কি করে ভাঙতে হয়? 4K প্লাস প্লাস FeCN6 4 মাইনাস। দাদা ক্যাটায়নটা না নর্মাল আছে, এই ধরনের ক্যাটায়ন আমাদের রাস্তাঘাটে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, কিন্তু এইটা তো নর্মাল নেই রে ভাই। এটা একটা অ্যানায়ন,
যে অ্যানায়নটাকে জটিল অ্যানায়ন বলে, এই কারণে এই যৌগগুলোকে জটিল যৌগ বলে। এই যৌগটা তৈরি কে করেছে? মিডলম্যান কে? আয়রন। যে আয়রন একটা সন্ধিগত মৌল, এই জন্যই বলা হয় এরা রঙিন জটিল যৌগ গঠন করে। উপলব্ধি করতে হবে ভাই, ফিল করতে হবে। কতদিন গাছের পাতা সবুজ করবি, ডায়লগটা ফেমাস হয়ে যাচ্ছে। চল নেক্সট, নেক্সট কি আছে ভাই? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একবার আমাকে বলে দাও, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? আমার স্কুলের নাম, আমার স্কুলের নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন। ভাই ঠিক আছে ভাই, ফিল করতে পারছো জিনিসগুলোকে? ঠিকঠাক ফিল করতে পারছি। এবার যখন পর্যায় শ্রেণীগত ধর্ম শুরু হবে তখন তো খেলা হবে ভাই, তখনই আসল খেলাটা শুরু। জিঙ্কের ক্ষেত্রে 2 যোজ্যতা দেখতে পাওয়া যায় ভাই। চলো নেক্সট, নেক্সট হচ্ছে গ্রুপ নাম্বার 13। গ্রুপ নাম্বার 13 মধ্যে কে কে আছে দাদা? আমি বলছি দেখ, আছে তো বোয়াল গেল ইন্ডিয়া থাইল্যান্ড। কি বললেন? না না দাদা, কি বললেন? বোয়াল গেল ইন্ডিয়া থাইল্যান্ড মানে, মানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, হ্যালিয়াম। দাদা এদেরকে কি নামে ডাকা হয়? আমি বলছি এদের সব থেকে প্রথমে কে আছে তুই আমায় বল। সব থেকে প্রথমে আছে বোরন। এই জন্য গ্রুপ নাম্বার 13 যে এলিমেন্টস গুলো আছে তাদেরকে বলা হয় বোরন পরিবার। যেমনি তোর বাবার নাম অনুযায়ী তোদের পরিবারের নাম হয় সাহা পরিবার, কুমির পরিবার, বাঘ পরিবার, ঠিক তেমনি এদের যে প্রথম এলিমেন্টটা আছে তাদের নাম অনুসারে তাদের পরিবারের নাম হয়। তাহলে এটা কি হয়ে যাবে? বোরন পরিবার। এবার ভাই একটুখানি তুই আমার কথাটা মন দিয়ে শোন। তোকে এখান থেকে বিশেষ কিছু জানতে হবে না, শুধু একটুখানি এলিমেন্টস গুলোর নাম জেনে রাখিস। যখন ক্লাস 11-এ উঠবি এই গ্রুপ নাম্বার 13 সম্পর্কে পড়বি। যারা যারা 11-এর কয়েকজন আছে তারা জানে। ঠিক আছে, তোদের এখানে সমস্যা কিসে হতে পারে? গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম নামগুলো মাথায় রাখবি, পরে রেকর্ড ভার্সন থেকে দেখে লিখবি একবার খাতায়। ঠিক আছে দাদা, গ্রুপ নাম্বার 14 বলো। গ্রুপ নাম্বার 14 যে এলিমেন্টস গুলো আছে সেটা হচ্ছে কহে শিবজি, শোনে পার্বতী। কি কি বললাম? বললাম কহে শিবজি, শোনে পার্বতী। কি করে মনে রাখতে হয়? দেখ, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। দাদা নামগুলো এমনি কেন বললে? এই তো তুই দেখ না, কহে শিবজি, শোনে পার্বতী, এই প্রত্যেকটা এলিমেন্টের নাম কি? কোথায় সমস্যা হতে পারে তোর? এখান থেকে সিলিকন, জার্মেনিয়াম, এসএন মানে হচ্ছে স্টেনাস, স্টেনাস মানে হচ্ছে টিন, আর এটা হচ্ছে পিবি, পিবি মানে হচ্ছে লেড। ঠিক আছে, চলো কমপ্লিট। এই মৌলগুলোকে দাদা কি নামে ডাকা হয়? আমি বলছি এদের প্রতিনিধিত্ব করছে কে? কার্বন। এই জন্য এদেরকে বলা হয় কার্বন পরিবার। ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা দাদা, এগুলো যে পরপর হবে আমি বুঝবো কি করে? আমি বললাম একটা কথা বল, এই যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কিসের ভিত্তিতে সাজানো হয়েছে? তুই বলবি দাদা প্রোটন সংখ্যার ভিত্তিতে। তাহলে প্রোটন সংখ্যার ভিত্তিতে যদি হয় এটা তো সেই বরাবরই আমি সাজাচ্ছি ভাই। কি বললি কিভাবে? এই তো লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, দেখতে পাচ্ছিস তো পরপর যাচ্ছে তো। সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, সিলিকনের 14। আমি বলেছি না এটা আমার তৈরি করা পর্যায় সারণী, কিচ্ছু মিস হবে না। যা করিয়ে দেবো, ওর বাইরে কিচ্ছু পরীক্ষা আসবে না, এমনি এমনি বলিনি ভাই, সাধনা করে বলেছি, হাওয়ায় কথা বলি না। চল এদিকে দেখ নেক্সট। এবার দাদা 15 নম্বর শ্রেণী কি করে বানাবো? আমি বলছি দেখ 6 পরে তুই 7 দিবি। 7-এ কি আছে দাদা? নাইট্রোজেন। বললাম একদম। দাদা এই শ্রেণীটার নাম কি হবে? আগে আমি এই শ্রেণীটার নাম অন্য বলতাম, তারপরে আমার এক স্টুডেন্ট বললো যে দাদা আমি একটা নাম বলবো। কি বল? বলছে নেপাল, পাকিস্তান, আফগানিস্তান সবাই ভিখারি। কি বললি? বললাম নেপাল, পাকিস্তান, আফগানিস্তান সবাই ভিখারি। কি করে? নাইট্রোজেনের পরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে বিসমাথ। দাদা একটু নামগুলোকে রিহার্স করে দাও। বললাম একদম। নেপাল, পাকিস্তান, আফগানিস্তান যদিও আমাদের ভালো বন্ধু দেশ,
দেখ ঠিক আছে, পড়াশোনার ক্ষেত্রে সব করতে হবে। এসবি মানে হচ্ছে অ্যান্টিমনি, এটাই একটুখানি তোকে মনে রাখতে হবে, এর সংকেতটা একটু উল্টো পাল্টা ধরনের। ঠিক আছে, এসবি, ওই জন্যই বললাম সবাই বিআই ফর বিস্মাত, বিস্মাত মানে ভিখারি। ঠিক, ঠিক আছে ভাই, চল চলো। আচ্ছা, এই বিস্মাত নামটা তোরা আগে কোথাও শুনেছিস? আমাকে একটুখানি কনফার্ম করবি, এই বিস্মাত নামটা তোরা আগে কোথাও শুনেছিস? একটু আমাকে বলো, বিস্মাত নামটা আগে কোথাও শুনেছো? কোথায় শুনেছো? কোথায় শুনেছো? কোথায় শুনেছো? না, বিস্মাত নামটা শুনেছিস তোরা চলতরিৎ চ্যাপ্টারে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে রোধ বাড়ে ভাই, তীব্রতা বাড়াতে হয়। ঠিক আছে, ঠিক আছে, চল 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 দেখি ভাই পরেরটা। দাদা এই মৌলগুলোকে কি মৌল বলে আমাকে একটুখানি বল। আর দাদা এই চারটা আমাদেরকে এইটুকুই পড়তে হবে তো? আমি বলছি হ্যাঁ, তোকে আমি এগুলো যা করাচ্ছি সেগুলো কেন করাচ্ছি জানিস? এইটা এক্ষুনি করাবো বলে। আজকের ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে এইটা করানো। এইটা যখন করাবো তোরা পর্যায় সারণীর উপর ফিদা হয়ে যাবে। আমি জানি বেশিরভাগ ছেলে মেয়ে এগুলো ভাই সবাই পারে, যেগুলো করাচ্ছি বেশিরভাগ ছেলে মেয়ে এইগুলোর মানে বুঝতে পারে না, শুধু এদেরকে মুখস্থ করানো হয়, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ করে মুখস্থ করানো হয়। আমি তোকে এর কারণ বলবো, এই প্রত্যেকটার তোকে আমি রিজন বলবো, তুই দেখতে থাক শুধু, খেয়াল কর। এগুলোকে দাদা কি এলিমেন্টস বলা হয়? আমি বলছি দেখ, প্রথমে নাইট্রোজেন আছে বলে এদেরকে কিন্তু নাইট্রোজেন ফ্যামিলি বলা হয় না। এই যে গ্রুপ নাম্বার 15 আছে, এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে দিয়ে থাকে। গ্রুপ নাম্বার 15 এলিমেন্টস গুলোকে বলা হয় নিক্টোজেন। দাদা নিক্টোজেন মানে কি? নিক্টোজেন কথাটার মানে হচ্ছে শ্বাস রোধকারী গ্যাস উৎপাদন। দাদা এটাকে মনে রাখবো কি করে? আমি বলছি দেখ ভাই, তোর এই সমস্ত নিঃশ্বাস প্রশ্বাসের কার্যকলাপের মধ্যে কারা সাহায্য করে, কারা হেল্প করে? অক্সিজেন হেল্প করে, কার্বন ডাই অক্সাইড হেল্প করে। তোকে যদি এমন কোনো একটা ঘরের মধ্যে গিয়ে রেখে দেওয়া হয় যেখানে শুধুই নাইট্রোজেন, শুধুই নাইট্রোজেন, তুই নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবি? পারবি না তো, তোর তো শ্বাসরোধ হয়ে গিয়ে তুই মরে যাবে। ওই জন্যই বলা হয় এই সমস্ত এলিমেন্টস গুলোকে শ্বাসরোধকারী গ্যাস উৎপাদক বা নিক্টোজেন ফ্যামিলি। একদম। নেক্সট কি আছে দাদা? নেক্সট আছে ওই যে 7 এর পরে 8, 8 এর মধ্যে দাদা অক্সিজেন। আমি বললাম এটা মনে রাখবো কি করে? বললাম ও এস এস ই তে পড়ে, কি বললাম? ও এস এস সি তে পড়ে। এইটা দিয়ে তুই মনে রাখতে পারবি এটাকে। দাদা এটাকে নামগুলো একটু বলে দাও। এটার নাম অক্সিজেন, এটার নাম সালফার, এটার নাম সেলেনিয়াম, এটার নাম টেলুরিয়াম, এটার নাম পোলোনিয়াম। এই 5খানাকে মনে রাখলে গল্প শেষ। তোদের পরীক্ষায় এর বাইরে কিচ্ছু দেবে না, কিচ্ছু না। তুই বলবি দাদা নিচের গুলো, নিচের গুলো, এর নিচে নিচে যেগুলো থাকে কিচ্ছু দেবে না, আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি। এই যে এত লিখে দিচ্ছি এতও দেবে না, খুব সহজ, ওপর ওপর থেকে দেবে, বাট এইটুকু তোকে করে যেতেই হবে। হয়ে গেল। দাদা এই যে 16 নম্বর মৌলগুলোকে কি বলা হয়? আমি বললাম গ্রুপ 16 মৌলগুলোকে বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন কেন? চ্যালকোজেন কথাটার মানে হচ্ছে আকরিক উৎপাদক। খেয়াল করে দেখ, আজকে আমরা ধাতুবিদ্যা চ্যাপ্টারের মধ্যে যে আকরিক গুলো পড়েছি সেটা জিঙ্ক অক্সাইড হতে পারে, জিঙ্ক সালফাইড হতে পারে। এই যে আকরিক গুলোর মধ্যে বেশিরভাগ আকরিক তুই দেখবি তোর Cu2s হতে পারে, FeS2 হতে পারে, বেশিরভাগ আকরিকই তুই দেখ না, Fe2O3 হতে পারে, Al2O3 হতে পারে, ধর যে কোনো তুই ধর H2O, গিপসাইড, বক্সাইড, যে কোনো ক্ষেত্রে তুই দেখ, তুই প্রত্যেকটা ক্ষেত্রে তুই দেখতে পাবি বেশিরভাগ আকরিক তৈরি করতে অক্সিজেন আর সালফার লাগে। সেই কারণে এদেরকে বলা হয় আকরিক উৎপাদক বা চ্যালকোজেন। নেক্সট দাদা কি আছে? হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলগুলোকে কিভাবে লেখা হয়? আমি বলবো ভাই এর তোকে আমি কোনো শর্টকাট শেখাবো না, এর প্রত্যেকটা মৌলকে তোকে খেয়াল রাখতে হবে খুব ডিটেলে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তুই বললি দাদা এই মৌলগুলোর তুমি এত গুরুত্ব কেন বলছো? আমি বলছি তার কারণ হচ্ছে এই গ্রুপ 17 মৌল থেকে ইতিহাস সাক্ষী আছে মাধ্যমিক সব থেকে বেশি প্রশ্ন করেছে গ্রুপ 17 মৌল থেকে, সব থেকে বেশি প্রশ্ন করেছে।
তুই বলবি কেন দাদা? তার কারণ আছে কয়েকটা ভাই। প্রথমেই তোকে একটা কথা বলি, এই যে গ্রুপ 17 এলিমেন্টস গুলোর কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য নাম্বার 1, এই এলিমেন্টস গুলোর মধ্যে, এই গ্রুপ 17 মধ্যে কঠিন, তরল, গ্যাসীয়, গ্যাসীয় কেন বলছি, গ্যাসীয়, 3 ধরনের এলিমেন্ট দেখতে পাওয়া যায়। আজকে কঠিন, তোকে যদি কেউ বলে এর মধ্যে যে কঠিন হ্যালোজেন কোনটা, তুই বলবি দাদা আয়োডিনটা হচ্ছে কঠিন হ্যালোজেন। এই যে I2টা যেটা আছে, এই I2টা হচ্ছে এখানে আমাদের কঠিন হ্যালোজেন। নেক্সট, তরল হ্যালোজেন কোনটা? সাধারণ উষ্ণতাতে কিন্তু ব্রোমিন একটা তরল হ্যালোজেন। নেক্সট দাদা গ্যাসীয় হ্যালোজেন কোনগুলো? এই যে ফ্লুরিন আছে, এই যে ক্লোরিন আছে। হ্যালোজেনস গুলো সবসময় দ্বিপরমাণুক হয়, কিন্তু যখন লেখা হচ্ছে তখন এক পরমাণুক লেখা হচ্ছে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোকে যেটা মনে রাখতে হবে। দ্বিতীয় একটা কথা ভালো করে মন দিয়ে শুনবে, তোমাকে যদি বলা হয় যে একটা তেজস্ক্রিয় হ্যালোজেনের নাম কি, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে এসছে, সেটা হচ্ছে অ্যাস্টাটিন। তোমাকে যদি বলা হয় সুপার হ্যালোজেন কোনটা, সেটা হচ্ছে ফ্লুরিন। আমি আশা করবো প্রত্যেকটা জিনিস প্রত্যেকের কাছে ক্লিয়ার। এই সুপার হ্যালোজেনের নামকরণের অনেক কারণ আছে ভাই। ফ্লুরিনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, ফ্লুরিনের আকার সব থেকে ছোট, ফ্লুরিনের কাছে কোনো ডি অরবিটাল থাকে না। ডি অরবিটাল মানে কি 11 গিয়ে শিখবে। এই সমস্ত তাম কারণের জন্য ফ্লুরিনকে সুপার হ্যালোজেন বলা হয়। যেমনি ম্যানের উঠতে সুপারম্যান, অমনি হ্যালোজেনের উঠতে সুপার হ্যালোজেন। ঠিক আছে, মোটামুটি তোদের সবকিছুই আমি শিখিয়ে দিলাম। শুধু একটুখানি গ্রুপ 18 এলিমেন্টস গুলোর নাম বলে দিই। গ্রুপ 18 এর মধ্যে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এটার মধ্যে তোরাও প্রত্যেকে জানিস, আমিও জানি, যে এই যে রেডন আছে, এই রেডন কিন্তু হচ্ছে একটা তেজস্ক্রিয় গ্রুপ 18 এলিমেন্ট, একটা তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল। মাথায় রাখবে, এই যে গ্রুপ 18 এলিমেন্টস গুলো আছে, আমার যারা গ্রুপের মধ্যে আছিস অনেকে জিজ্ঞাসা করছি, এইগুলোকে কিন্তু সেতু মৌল বলা হয়ে থাকে। তার কারণ এরা কি করে, এরা আগের গ্রুপের গ্রুপ 17 এবং পরের যে, যেটাকে আমি একটা এটা গ্রুপটা খুলে দেখাচ্ছি, খেয়াল করবি। এই দেখ, এই যে গ্রুপ 18, এই যে ধর এখানটায় আছে ফ্লুরিনের পরে ধর নিয়ন আছে, এই নিয়নটা কি করে, নিয়নটা এই যে 2 নম্বর পর্যায়ের হ্যালোজেনের সঙ্গে 3 নম্বর পর্যায়ে সোডিয়ামের একটা কানেকশন তৈরি করে। মানে আজকে যদি ফ্লুরিনকে অর্থাৎ 9 কে 11 কে কোনো কথা বলতে হয়, তাহলে কার থ্রুতে বলতে হবে? 10 এর থ্রুতে বলতে হবে। ও ওকে কানে বলবে, ও ওকে কানে বলে দেবে। এই কারণে এরা সেতুর মতো কাজ করে, এই জন্য এদেরকে সেতু মৌল বলা হয়। ঠিক আছে, চলো। আর দাদা এখান থেকে এক্সট্রা কি কি লাগবে? আমি বলছি দেখ, বিশেষ কিছু তো লাগবে না, তোকে প্রত্যেকটা শ্রেণী বলে দিলাম। একটা প্রশ্ন খুব আসছে এখন পরীক্ষাতেই জানি, ইউরেনিয়ামত্তর মৌল। এই যে দেখতে পাচ্ছিস ইউরেনিয়ামের পরবর্তী যে মৌলগুলো আছে, নেপচুনিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম অব্দি, এই 11খানা মৌলকে ইউরেনিয়ামত্তর মৌল বলে। এই মৌলগুলোকে একটুখানি ভালো করে দেখে রাখ, এরা প্রত্যেকে তেজস্ক্রিয় এলিমেন্টস এবং বেশিরভাগটাই কৃত্রিম ভাবে তৈরি করা। এই যে এই মৌলগুলো দেখছিস যেগুলোকে নিচে রাখা হয়েছে, এগুলোকে ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস বলে। তোরা কি করবি, এই ল্যান্থেনাইটস এর প্রথম মৌল সিরিয়ামটাকে পড়ে রাখবি। ল্যান্থেনাইট মনে রাখবি 58 থেকে 71 সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত হয়, আর এটা হচ্ছে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত হয়। প্রত্যেকটার মধ্যে 14টা করে মৌল থাকে, এদেরকে বিরল মৃত্তিকা মৌল বলা হয়। ব্যাস, আর কিছু না। এই 4টা টোকা কমপ্লিট প্রত্যেকের। এবার খেলা শুরু হবে, এবার খেলা শুরু হবে। প্রত্যেকে এই 4টা টোকা রেডি? প্রত্যেকে একবার 4টা গুলো, এটাকে তাড়াতাড়ি করে টোকো খাতার মধ্যে, ঢুকে আমাকে ডান লেখো, কারণ এইটা দিয়েই এবার সবকিছু হবে। এবারে বড় খেলা হবে ভাই, তাড়াতাড়ি 4টাকে টোক। এটা হচ্ছে আমার নিজের তৈরি পর্যায় সারণী 10 স্পেশাল। পর্যায় সারণী সংক্ষেপিত ভার্সন বাই সৈকত দাস। ঠিক আছে, ঠিক আছে।
হাইড্রোজেনকে শ্রেণীতে রাখার যুক্তিটা, ওই যে দুষ্টু মৌল বলা হয় কেন ভাই, ওগুলো পাতি পাতি জিনিস হয়। হ্যাঁ বলে দেবো, চল চল আগে একটুখানি যেটা বলার জন্য এসেছি সেটাকে বলি, খুব ভালো করে মন দিয়ে শুনবে। এই যে আমরা এতক্ষণ ধরে যে মৌলগুলোকে পড়লাম, এই যে আমরা টোটাল ধারণাটা যে শিখলাম পর্যায় সারণীর, এই পুরো টোটাল ধারণাটা নিয়ে আমাদের যেটা সব থেকে বড় কাজ সেটা আমাদেরকে করতে হবে। আর সেই কাজটা হচ্ছে টোটাল মৌলের পর্যায়বৃত্ততাটাকে শেখা। মানে এমন কিছু ধর্ম আছে যেগুলো পর্যায় বরাবর 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 চেঞ্জ হতে থাকে, সেই ধর্মগুলোকে আমাদেরকে পড়তে হবে, যাদেরকে পর্যায়গত ধর্ম বলা হয়। আমি জাস্ট একটু দেখি লাইভের মধ্যে কত জন আছে, এবং আমি যাদের দেখতে পাচ্ছি লাইভে 95 জন আছে ভাই, 95, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। 96 জন। আচ্ছা, যারা আমার গুগল মিটের মধ্যে আছিস ভাইরা, সব বুঝতে পারছো তো কি বললাম? পুরো ডেসক্রিপশন রেডি তো? এবার খেলা শুরু হবে। একটু বল যারা গুগল মিট আছিস। একদম 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 ভাই, এবার খেলা শুরু হবে একদম। স্যার বুঝতে পারছি। একদম ভাই। স্যার জৈব রসায়নটা পড়াবে না, জৈব রসায়নে না আমার একটা ভিডিও অলরেডি করা আছে, কিন্তু ওইটা আমার কিন্তু একদম প্রথম ভিডিও ভাই, আমি একদম ভার্টিক্যালি করে দিয়েছি ভিডিওটা। বুঝতে পারছি। একদম একদম ভাই, একদম রেডি। সন্ধ্যেবেলা করলে আরো স্টুডেন্ট হতো, আরে কোনো ব্যাপার না ভাই, চল এদিকে দেখতে থাক তুই। আমাদের যেটা ক্লাসের টাইম ঠিক হয়ে গেছে ওটাই চলবে ভাই। আমাদের এই যে ক্লাসটা তোরা দেখছিস, এই ক্লাসটা কিন্তু তোদের জন্য সবার জন্য স্টোর হয়ে থাকবে আমাদের লাইভ ক্লাস সেকশনের মধ্যে। প্রত্যেকটা স্টুডেন্ট এই ক্লাসটাকে অ্যাভেল করতে পারবে, সবার জন্য এই ক্লাসটা স্টোর থাকবে, ঠিক আছে? বাট আমি বলবো, এই যে এখন ম্যাজিকটা আমি শুরু করবো, এই ম্যাজিকটাকে লাইভ দেখবি ভাই। তোদেরকে প্রত্যেকটা পর্যায়গত ধর্মের মূল জিনিসটা শেখাবো আমি। তার আগে একটুখানি বলে দিই কি কি পর্যায়গত ধর্ম তোদের সিলেবাসের মধ্যে আছে, তোদেরকে কি কি পড়তে হবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এবং আমি তোকে বলে রাখছি, সমস্ত পর্যায়গত ধর্মের দাদু এইটা। তুই যদি এইটাকে পড়ে ফেলতে পারিস, তাহলে পৃথিবীর হেন কোনো পর্যায়গত ধর্ম নেই যেটাকে তুই এক্সপ্লেন করতে পারবি না, শুধু যদি তুই এইটাকে পড়ে ফেলতে পারিস। দ্বিতীয় কি আছে দাদা? দ্বিতীয় যেটা পড়তে হবে সেটা হচ্ছে আয়োনাইজেশন শক্তি। 3 নম্বর যেটা পড়তে হবে সেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। বইতে এতগুলো থাকবে না, বাট আমি তোকে প্রত্যেকটা দেখাবো, সেই কারণেই তো ব্যাচটা তৈরি করা। বাই দ্য ওয়ে, যারা ব্যাচটার মধ্যে নেই তাদেরকে বলে রাখি, এই ব্যাচটার পুরো যে প্রসেসটা সেটা অত্যন্ত সোজা। যে কোর্স ফিটা আছে সেটা আমার নাম্বারের মধ্যে সেন্ড করে দিতে হবে, সেন্ড করে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই আমি গ্রুপের মধ্যে অ্যাড করে দেবো। আর যে যে গ্রুপের মধ্যে অ্যাড করবো সেখানেই ক্লাসের লিঙ্ক যাবে, জিমিটের লিঙ্ক যাবে। হিয়ার ইজ দ্য টোটাল প্রসেস। যারা যারা করতে চাস খুব তাড়াতাড়ি করে নে, পুরো বেসিক লেভেল থেকে। তুই দেখতেই পাচ্ছিস কতটা ধরে শুরু করা হলো পর্যায় সারণী থেকে। প্রথমে 40 মিনিট ডেসক্রিপশন দেওয়া হলো, তারপরে এবার খেলা শুরু হবে। জৈব রসায়ন শুরু হচ্ছে শুক্রবার থেকে, বলে রাখলাম। চল, বড় খেলা হবে ভাই, ছাড়বো না, উড়ে যাবে, এটুকু আমার চ্যালেঞ্জ। প্রবলেম প্র্যাকটিস করে উড়িয়ে দেবো। এবার দেখ পরেরটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে ধাতব অধাতব ধর্ম। এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অক্সাইডের আম্লিকতা ক্ষারকীয়তা। বইতে এত কিছু নেই ভাই, কিন্তু তোদেরকে করতে হবে, কারণ পরীক্ষাতে প্রশ্ন আসে। অক্সাইডের আম্লিকতা ও ক্ষারকীয়তা। আরেকটা আছে যেটা মেন ইম্পর্টেন্ট খুব, সেটা হচ্ছে জারণ বিজারণ। আজকে লাইভে শেষ পর্যন্ত যারা থাকবে তাদের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করবো। আমি এটা শেষ পর্যন্ত রাখার জন্য বলছি না, তুমি ভেরি অনেস্ট, আমি পড়ানোর মাঝে বলতে চাই না বলে বলছি, ঠিক আছে? শেষ পর্যন্ত যারা থাকবে, যারা পড়তে ইন্টারেস্টেড তারাই শেষ পর্যন্ত থাক। গিফটের জন্য শেষ পর্যন্ত থেকে লাভ নেই, সে তুই চলে যেতে পারিস, তুই পরে এসে দেখতে পারিস। বাট যারা শেষ পর্যন্ত পড়তে চায়, যারা এই চ্যাপ্টারটাকে রেডি করতে চাস, তারাই জেনুইনলি থাকবে, ঠিক আছে? এবার চল একটুখানি মন দিয়ে। এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছিস, আমরা এই ইচ অ্যান্ড এভরি ধর্মগুলোকে পোস্ট মর্টম করবো ভাই। ছেকে ছেকে বার করবো ভেতর থেকে যে কেন ট্রেন্ড গুলো এরকম হচ্ছিল,
এবার দাদা আমাদেরকে কি দেওয়া হবে, এই যে কয়েকটা এলিমেন্টস কে আমাদের দিয়ে দেওয়া হবে, দিয়ে বলবে এদেরকে এই বরাবর সাজাও, এদেরকে এই বরাবর সাজাও, এদেরকে এই বরাবর সাজাও, এর ঊর্ধ্বক্রমে সাজাও, ওর অধক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, অধক্রম মানে বড় থেকে ছোট। সেই জন্য তোকে যে কটা মৌল লাগতো আমি তোকে পরপর দিয়ে দিয়েছি। এবার আমি এবার খেলা শুরু করি প্রথমটা দিয়ে, পারমাণবিক ব্যাসার্ধ। খুব মন দিয়ে শোনো। প্রত্যেকের কাছে আমার এই পর্যায় সারণী চারটা লেখা রয়েছে, সবাই আমি জাস্ট বলবো, সবাই চুপচাপ দেখবে। দেখ মন দিয়ে শোন, আমি প্রথমেই তোকে একটা কথা বলি। পারমাণবিক ব্যাসার্ধটাকে প্রথমেই যদি তোকে একটুখানি শিখিয়ে দিতে হয় যেটা পর্যায় আর শ্রেণী বরাবর কি করে চেঞ্জ হয়, তখন তুই দেখতে পাবি যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক গেলে পারমাণবিক ব্যাসার্ধটা কমে যায়, মানে বড় থেকে ক্রমশ আস্তে 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 ছোট হতে থাকে। ঠিক আছে। আর দাদা শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধটা বেড়ে যায়, মানে ক্রমশ ছোট থেকে ছোট 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 বড় হতে থাকে এরকম ভাবে। এখন বিষয়টা হচ্ছে এটা হয় কেন দাদা, আমি বলছি এটা হয় কেন সেটা বোঝানোর জন্য আমি তোকে একটা প্রথমে এক্সাম্পল দিই। প্রথমে একটু পর্যায়গত বিষয়টা বুঝি, তো সেটার জন্য আমি প্রথমে 2 নম্বর পর্যায়টাকে লিখে ফেলি। 2 নম্বর পর্যায়তে কে কে আছে দেখবি, লিথিয়াম আছে 3, তারপরে দেখবি পাশেই থাকবে বেরিলিয়াম 4, পরপর পরপর থাকবে বোরন 5, তারপরে থাকবে কার্বন 6, নাইট্রোজেন থাকবে 7, অক্সিজেন থাকবে 8, ফ্লুরিন থাকবে 9। যেহেতু নোবেল এলিমেন্টকে নিতে নেই সেই কারণে নিলাম না। এবারে খেয়াল কর, তোরা প্রত্যেকেই জানিস যে আমরা যদি এই বরাবর বাম দিক থেকে ডান দিক যেতে থাকি তাহলে ক্রমশ পারমাণবিক ব্যাসার্ধটা কমতে থাকবে, তার মানে সব থেকে ছোট হচ্ছে ফ্লুরিন। একদম কারেক্ট। কিন্তু দাদা এটাকে আমি এক্সপ্লেন করব কি করে, আমি বললাম এক্সপ্লেন করার একমাত্র উপায় হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা। তাহলে চল একটুখানি ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেলি। প্রথমে দেখ আমি লিখছি লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। খেয়াল করবে প্রত্যেকে যে কিরকম ভাবে এগুলোর আমরা ইলেকট্রন বিন্যাসটা করে এর কারণগুলোকে এক্সপ্লেন করতে পারছি। প্রথমে আমি লিখে নিই কে এলিমেন্ট। তুইও জানিস আমিও জানি কে এলিমেন্ট ইলেকট্রন বিন্যাস কিভাবে করে, 3 থাকলে দাদা 2 1 বসাতে হয়। তার মানে কে কক্ষপথের মধ্যে দুটো ইলেকট্রন বসলো, আর সর্বশেষ ইলেকট্রনটা গিয়ে বসলো এল কক্ষপথের মধ্যে। এইবার দাদা আমরা যখন 3 থেকে 4 মধ্যে যাব তখন একটা ইলেকট্রন বাড়বে, সেই ইলেকট্রনটা কিভাবে বসবে আগে খেয়াল কর। এই যে কে কক্ষপথ, কে কক্ষপথের মধ্যে দুটো ইলেকট্রন আছে, আর এল কক্ষপথের মধ্যে একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে লিথিয়াম। এইবার যখনই আমরা লিথিয়াম থেকে বেরিলিয়ামে যাচ্ছি, দেখ কে কক্ষপথের মধ্যে দুটো, এল কক্ষপথের মধ্যে দুটো। দাদা দুটো কি করে হয়ে গেল, না লিথিয়ামের ক্ষেত্রে তো একটা ছিল, যখন লিথিয়াম থেকে বেরিলিয়ামে যাচ্ছি একটা বাড়ছে, সেই যে ইলেকট্রনটা বাড়লো সেটা কোথায় গিয়ে বসলো, সেটাও 2 নম্বর কক্ষপথের মধ্যে গিয়েই বসলো। খেয়াল করে দেখ, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা, কারণ দুটোরই সংখ্যাটা সেম হয়, দুটোই এক ঘর এক ঘর এক ঘর এক ঘর এক ঘর এক ঘর করে বাড়ছে। প্রোটন সংখ্যা যদি বাড়ে, আচ্ছা আরেকটা কথা ভালো করে মনে রাখিস, প্রোটন আর ইলেকট্রন তো একে অপরকে আকর্ষণ করে, কারণ একজন পজিটিভ একজন নেগেটিভ, ওই জন্য নিউক্লিয়াস ইলেকট্রনীয় কক্ষপথগুলোকে নিচের দিকে টানে। খেয়াল কর, যত এক ঘর করে প্রোটনের সংখ্যা বাড়ছে তত নিউক্লিয়াসের মধ্যে যে পজিটিভ চার্জ আছে সেটার পরিমাণ বাড়ছে, মানে নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা বাড়ছে। ঠিক একই রকম দাদা তাল দিয়ে পাল্লা দিয়ে তো বহিঃ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যাটাও বাড়ছে, যেটা তুমি এখানটায় দেখাচ্ছ। আমি বললাম একদম দেখতে থাক। দাদা যখন বেরিলিয়াম থেকে বোরনে যাব 2 3, কি দেখতে পাচ্ছিস বলতো, যে একখানা ইলেকট্রন 4 থেকে 5 যাওয়ার সময় বাড়লো সেই ইলেকট্রনটাও এসে 2 নম্বর কক্ষপথের মধ্যে ঢুকে পড়েছে। দাদা যখন 2 4 দেখাবো মানে কার্বন, তখন তুই দেখ যে একটা ইলেকট্রন 3 থেকে 4 বাড়লো সেটাও 2 নম্বর কক্ষপথের মধ্যে এসে ঢুকে পড়েছে। দাদা যখন নাইট্রোজেন দেখাচ্ছি 2 5, যে ইলেকট্রনটা বাড়লো সেটাও তো ভাই 2 নম্বরে ঢুকে পড়লো। দাদা 2 6, সেই সেম কেস দেখ 5 থেকে 6 হচ্ছে, আবারও একটা ইলেকট্রন 2 নম্বরে ঢুকলো। দাদা 2 7, ভাই আবারও একটা ইলেকট্রন 2 নম্বরে ঢুকলো। তার মানে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন নাম্বার এক ঘর করে বাড়ে ঠিকই, কিন্তু যে ইলেকট্রনটা বাড়ছে সেগুলো প্রত্যেকটা একই কক্ষপথের আন্ডারে ঢুকছে। তার মানেটা হচ্ছে ইলেকট্রন গুলো পরবর্তী কক্ষপথগুলোর মধ্যে যাচ্ছে না। দাদা এতে কি হয়েছে, আমি বলছি ধর এখানে একজন ম্যাডাম ক্লাস নিচ্ছেন, এটা হচ্ছে ফার্স্ট বেঞ্চ, এটা সেকেন্ড বেঞ্চ, এটা থার্ড বেঞ্চ, এটা ফোর্থ বেঞ্চ। তুই একটা কথা চিন্তা কর, প্রথমে সবকটাতেই তুই দেখতে পাচ্ছিস ফার্স্ট বেঞ্চে দুটো করে করে ইলেকট্রন, আমি ফার্স্ট বেঞ্চে দুটো ইলেকট্রন দেখালাম। যতগুলো স্টুডেন্টের সংখ্যা, ইলেকট্রন মানে স্টুডেন্ট, যতগুলো স্টুডেন্টের সংখ্যা ম্যাডামের চোখের পাওয়ার তত। এবার যখন লিথিয়ামের ক্ষেত্রে ছিল তখন 3টে ইলেকট্রন, সেকেন্ড বেঞ্চে একজন, ফার্স্ট বেঞ্চে দুজন, ম্যাডামের চোখের পাওয়ার 3টে পজিটিভ। এইবার যখন
একটা একটা করে স্টুডেন্ট ঢুকছে, ম্যাডামেরও চোখের পাওয়ার একটা একটা করে বাড়ছে। কিন্তু জানিস তো স্টুডেন্ট গুলো এত ভালো যে প্রত্যেকটা স্টুডেন্ট এসে সেকেন্ড বেঞ্চের মধ্যে বসছে, স্টুডেন্ট গুলো আর পেছনের বেঞ্চের মধ্যে যাচ্ছে না ভাই। তার ফলে ম্যাডামের চোখের পাওয়ার বেড়ে যাওয়ার ফলে ম্যাডাম তো খুব ভালো করে স্টুডেন্ট গুলোকে দেখতে পাচ্ছেন, কোন স্টুডেন্ট পড়ছে না কোন স্টুডেন্ট টিফিন খাচ্ছে না কে কারোর পেন নিয়ে নিচ্ছে, এইসব তো ম্যাডাম খুব সহজে দেখতে পাচ্ছেন। তার মানে কি, তার মানে ম্যাডামের স্টুডেন্টদের প্রতি আকর্ষণটা বেড়ে গেছে। এই সেম টাইপের মেকানিজম তো আমরা এখানেও দেখাতে পারি, যে যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সংখ্যা বাড়ছে, বহিঃ কক্ষের মধ্যে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, কিন্তু প্রত্যেকটা ইলেকট্রন একই মুখ্য স্তরে একই কক্ষপথে জমে যাওয়ার ফলে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্বটা ফিক্স হয়ে গেছে। মানে ধরো দাদা, দুখানা চুম্বক আছে, একটা নর্থ পোল একটা সাউথ পোলকে তুমি কাছাকাছি রেখেছো, রেখে তুমি নর্থ পোলেরও এনার্জি বাড়াচ্ছ, সাউথ পোলেরও এনার্জি বাড়াচ্ছ, কিন্তু এদের মধ্যে ডিস্টেন্সটাকে তুমি কনস্ট্যান্ট করে দিয়েছো, ফিক্স করে দিয়েছো। তার ফলে এটা খুব তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে একে অপরের দিকে চলে আসবে। এখানেও তো তাই হবে। এই ইলেকট্রনীয় কক্ষপথটা যত তুই দেখছিস আস্তে আস্তে বাম দিক থেকে ডান দিক যাচ্ছি, যত নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ছে, যত ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, যত ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্সটাকে ফিক্স রেখে দুদিকের পাওয়ার আমি বাড়াচ্ছি, আস্তে আস্তে দেখতে পাবো এই কক্ষপথটা নিউক্লিয়াসের দিকে সরে আসবে এবং ক্রমশ বাম দিক থেকে ডান দিক যাওয়ার সময় পারমাণবিক ব্যাসার্ধটা কমতে থাকবে। হিয়ার ইজ দ্য টোটাল লজিক। দাদা উপর থেকে নিচের দিকে গেলে কি হয় আমি বলছি, দেখ ভাই, আমি একটা শ্রেণী বরাবর নিয়ে নিলাম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, তুই তো এইগুলোর বাইরে কিছু জানিস না, সেই কারণে তিনটে নিয়েই দেখাচ্ছি। 3, 11, 19। খেয়াল করতো কে এলিমেন্ট ইলেকট্রন বিন্যাস করছি। 2, 1, 2, 8, 1, 2, 8, 8, 1। তুই জানিস তো নিউক্লিয়াস কাকে টানে জানিস? একটা কক্ষপথের মধ্যে থাকা কোন ইলেকট্রনটাকে নিউক্লিয়াস টানে এর ধারণাটা বেশিরভাগ ছেলেমেয়ের থাকে না। আমি তোকে বলছি নিউক্লিয়াস সর্বদা সর্ববহিস্থ কক্ষের সব থেকে লাস্ট ইলেকট্রনটাকে টানে। কেন? কারণ ধর 40 জন 30 জন দাঁড়িয়ে আছে একটা লাইনে, তুই সবাইকে একসাথে টানতে চাস, তাহলে তুই কাকে ধরে টানবি? যে একদম লাস্টে আছে তাকে ধরে টানবি, তাহলে হুড়মুড়িয়ে সবাই চলে আসবে। এটাই হচ্ছে লজিক। খেয়াল কর এখানে যে কটা ইলেকট্রন বাড়ছিল তাদের কিন্তু একটাই মুখ্য স্তরের মধ্যে জমতে হচ্ছিল, তারা কিন্তু পরবর্তী মুখ্য স্তরে যেতে পারছিল না, ফলে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্বটা কিন্তু ফিক্সড ছিল। কিন্তু এখানে যত উপর থেকে নিচের দিকে নামছি শেষ কক্ষপথের ইলেকট্রনটা দেখ নিজের কক্ষপথ বদল করছে। এখানে শেষ কক্ষপথ হচ্ছে এল কক্ষপথ, এখানে ইলেকট্রনটার লাস্ট কক্ষপথ কোথায়? এম কক্ষপথ। এখানে আবার ইলেকট্রনটাই কক্ষপথ পরেরটায় চলে গেছে, অর্থাৎ এন কক্ষপথে চলে গেছে। মানে যত নিচে যাব তত কিন্তু দেখবো নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের ডিস্টেন্সটা ক্রমশ বেড়ে চলেছে বেড়ে চলেছে বেড়ে চলেছে। ফলে এখানে কি হচ্ছে, এখানে দেখ খামতি কিন্তু নেই, ইলেকট্রন সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ছে মানে প্রোটন সংখ্যা বাড়ছে। মানে দাদা ধরো এখানে ক্লাস করাচ্ছেন ম্যাডাম, ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, ফোর্থ বেঞ্চ। খেয়াল করে দেখ প্রথমে যখন লিথিয়াম ছিল ম্যাডামের চোখের পাওয়ার 3, এখানটা ফার্স্ট বেঞ্চে 2টো স্টুডেন্ট, সেকেন্ড বেঞ্চে একটা, ম্যাডাম খুব ভালো করে দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা নেই। যখনই সোডিয়াম এলো এই পুরো বেঞ্চটা 8 জন স্টুডেন্ট দিয়ে ভর্তি হয়ে গেল, গল্প হয়ে যাচ্ছে। এবার এবার যে লাস্ট স্টুডেন্টটা সে গিয়ে বসলো থার্ড বেঞ্চের মধ্যে। ম্যাডামের চোখের পাওয়ার তো প্রচুর প্রচুর পরিমাণ বেড়েছে, কিন্তু চিন্তা কর এই এত সংখ্যক স্টুডেন্টের মাধ্যমে এই স্টুডেন্টটা আড়াল হয়ে গেছে, এই স্টুডেন্টটা ম্যাডামের থেকে দূরে চলে গেছে, সেই কারণে ওই স্টুডেন্টটার প্রতি কিন্তু ম্যাডামের আকর্ষণ আর ততটা বেশি নেই। আর একেই তো নিউক্লিয়াস টানার কথা ছিল, ম্যাডাম তো সবসময় লাস্টের জনকেই দেখার কথা ছিল, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছে না। আবার যখন সোডিয়াম থেকে পটাশিয়ামে যাচ্ছি এই বেঞ্চটাও ফিল হয়ে যাচ্ছে, তার ফলে যে লাস্ট বেঞ্চে গিয়ে আবার একটা স্টুডেন্ট বসে পড়ছে। এবার বল ম্যাডাম কি এই লাস্ট ইলেকট্রনটাকে দেখতে পাচ্ছে? ডেসপাইট যে ম্যামের চোখের পাওয়ার প্রচুর বেড়ে গেছে আমি জানি, কিন্তু তা সত্ত্বেও প্রচুর স্টুডেন্ট আড়াল করে দিয়েছে, এর ডিস্টেন্সটা ম্যাডাম থেকে অনেক দূরে চলে গেছে, সেই জন্য ম্যাডাম আর ওকে দেখতে পাচ্ছে না। এর উপরে কিন্তু আর ম্যাডামের আকর্ষণ তেমন ভাবে নেই। এবার যদি পেছনের গেট থেকে কেউ এসে বলে যে ভাই চল বিড়ি ফিরি খেতে যাই, ফুটবল খেলতে যাই, এ তো ঝপ করে বেরিয়ে চলে যাবে ভাই, এ তো ম্যাডাম দেখতেই পাচ্ছে না। তার ফলে কি হচ্ছে না আকর্ষণটা ক্রমশ কমছে। যেমন ধরো দাদা
দুখানা চুম্বক নিয়েছি, নর্থ পোল সাউথ পোল কাছাকাছি রেখেছি। এবার আমি নর্থ পোলেরও এনার্জি বাড়াচ্ছি, সাউথ পোলেরও এনার্জি বাড়াচ্ছি, কিন্তু নর্থ পোল আর সাউথ পোলের চুম্বক গুলোকে অনেক দূরে দূরে নিয়ে চলে যাচ্ছি। প্রচুর এনার্জি বাড়াও, কিন্তু ডিস্টেন্সটাকে যদি আমি অনেক বাড়িয়ে দিই, এদের মধ্যে আর কোনো আকর্ষণ হবে না। সেম কাণ্ড খেয়াল কর। আবার যদি মাঝখানে আমি কাঠের ব্লক রেখে দিই, যেমনি এই দেখ প্রত্যেকটা স্টুডেন্টকে, এই লাস্টের স্টুডেন্টটাকে আগের স্টুডেন্ট গুলো আড়াল করে দিচ্ছে, তার ফলে তো আর ওই আকর্ষণটা কমে যাচ্ছে। এই জন্য শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামার ফলে, একটা একটা করে কক্ষপথ দূরে সরে যাওয়ার ফলে, তার আগের কক্ষপথের ইলেকট্রন গুলো লাস্ট কক্ষপথের ইলেকট্রনকে আড়াল করে দেওয়ার ফলে যত নিচে যাব আকর্ষণ কমবে। আকর্ষণ কমলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। এটাই তো লজিক, এটাই তো ব্যাস, শেষ শেষ ভাই, এটাই লজিক। চল এবার দেখা যাক আয়োনাইজেশন শক্তি কি বলে। আয়োনাইজেশন শক্তি মানেটা কি বলতো? মানে ধর আজকে ধর আমি সোডিয়ামের কথা বলেছি, খুব ভালো করে এদিকে ভালো করে মন দিয়ে তাকাবে। সোডিয়াম কি কে এলিমেন্ট, তুই একটু ইলেকট্রন বিন্যাসটা করে দেখ, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে যাবে বল, 2 8 1। এবার তুই চিন্তা করে দেখ, আয়োনাইজ করে দেওয়া মানে কি, মানে কাউকে আয়নে পরিণত করা মানে কি। ধর আজকে সোডিয়াম থেকে আমি যদি একটা ইলেকট্রনকে বার করে নিই, তাহলে সোডিয়াম কিসে কনভার্ট হয়ে যাবে বল, Na প্লাসে কনভার্ট হয়ে যাবে, মানে সোডিয়াম একটা ধনাত্মক আয়নে কনভার্ট হয়ে যাবে। তার মানে দাদা এই আয়োনাইজেশন শক্তি কথাটার মানে কোথাও না কোথাও ইলেকট্রন বার করা। আমি বললাম একদম। তাহলে শক্তি মানেটা কি? আমি বলছি একটা কথা বলতো, তোকে আমি একটু আগেই তো দেখাবো যে এই যে নিউক্লিয়াস আছে, সে এই ইলেকট্রনস গুলোকে কি করছে, আকর্ষণ করছে। দাদা আকর্ষণ যদি কেউ কাউকে করে, তাহলে সেখান থেকে যদি আমি ইলেকট্রনটাকে বার করতে চাই, তাহলে আমাকে নিশ্চয়ই নিউক্লিয়াসের আকর্ষণের বিরুদ্ধে গিয়ে সেটাকে বার করতে হবে, নিউক্লিয়াসকে আকর্ষণ থেকে সরিয়ে নিয়ে সেটাকে বার করতে হবে। কেউ কি এমনি এমনি ছেড়ে দেবে ভাই? ধর একটা বাচ্চা ছেলে আছে, তার বাবা মা কি তাকে এমনি এমনি ছেড়ে দেবে, নাকি বড় হয়ে গেলে ছেড়ে দেবে? কখনোই ছাড়বে না। তাহলে তাদের আকর্ষণের ক্ষেত্র থেকে তাকে বার করতে হলে এক্সট্রা করে আমাকে এনার্জি সাপ্লাই করতে হবে, যুদ্ধ করতে হবে। ওই যে এনার্জিটা আমি সাপ্লাই করছি টু রিমুভ দ্যাট ইলেকট্রন, সেই এনার্জিটাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। মানে যে পরিমাণ এনার্জি দিলে কোনো একটা পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে আয়নে পরিণত হয়ে যায়, সেই এনার্জিটাকে বলা হয় আয়োনাইজেশন শক্তি। নাথিং সো স্পেশাল। দাদা আয়োনাইজেশন শক্তির ক্ষেত্রে সর্বদা কি লাস্ট ইলেকট্রনটাকেই বার করা হয়? আমি বললাম একদম। সবসময় শেষ ইলেকট্রনটাকে বার করতে হয় ভাই, তার আগের ইলেকট্রন গুলোকে কোনোদিন বার করা হয় না। সবসময় সব থেকে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে বার করা হয়, যেটা সবার শেষে থাকে। তুই আমাকে একটা কথা বলতো, ভালো করে বলবি হ্যাঁ, কোন ক্ষেত্রে ইলেকট্রন বার করাটা সহজ, যেখানে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি, নাকি যেখানে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কম? কোন ক্ষেত্রে ইলেকট্রনকে বার করাটা সহজ আমাকে একটুখানি কনফার্ম কর। কোন ক্ষেত্রে ইলেকট্রনটাকে বার করাটা সহজ ব্যাপার? ইলেকট্রনের আকর্ষণ যেখানে কম। একদম 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 একদম। যেখানে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কম থাকবে নিউক্লিয়াসের, নিশ্চয়ই সেই জায়গাটাতেই ইলেকট্রনকে বার করাটা সহজ হবে, কারণ সেখানে নিউক্লিয়াস খুব একটা বেশি আকর্ষণ করছে না। তাহলে আমাকে অল্প শক্তি দিতে হবে টু রিমুভ দ্য ইলেকট্রন। তার মানে কোথায় আয়োনাইজেশন এনার্জিটা কম লাগবে দাদা? আমি বলছি যেখানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম, যেখানে নিউক্লিয়াস ইলেকট্রনটাকে সহজে ছেড়ে দেবে, সেখানে আমাকে আয়োনাইজেশন এনার্জিটা কম দিতে হবে, মানে কম এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্যাট ইলেকট্রন। কিন্তু যেখানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনেক বেশি, যেখানে ইলেকট্রনটাকে নিউক্লিয়াস জাপটে ধরে আছে, সেই ইলেকট্রনটাকে বার করতে কিন্তু প্রচুর এনার্জি লাগবে, প্রচুর যুদ্ধ করতে হবে। সেই কারণে যেখানে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা নিউক্লিয়াসের বেশি থাকে, সেখানে প্রচুর আয়োনাইজেশন এনার্জি দিতে হয়। কমপ্লিট। এবার পর একটা কথা বলতে, তোরা বুঝতে পারছিস পর্যায় বরাবর বাম দিক থেকে, আমি তো বলেছি যে পারমাণবিক ব্যাসার্ধ শিখবে সব পেরে যাবে। কি হচ্ছে দেখ, যত পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক যাচ্ছে, তত পারমাণবিক ব্যাসার্ধ অল্প 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 করে কমে যাচ্ছে। পারমাণবিক ব্যাসার্ধ কমলো, যত পারমাণবিক ব্যাসার্ধ কমছে তত নিউক্লিয়াস
আর শেষ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাও তো কমছে। চিন্তা কর, এই যে সব থেকে বড় মৌলটার ক্ষেত্রে এরকম ছিল, তারপর যত আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে এগোচ্ছি, তত দেখ নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে ডিস্টেন্স, সেটাও তো কমে যাচ্ছে। আমরা কাকে বার করব? শেষ কক্ষপথের ইলেকট্রনটা। এই শেষ কক্ষপথের ইলেকট্রনটা তো যত ব্যাসার্ধটা কমছে, তত নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে ভাই। আর যত নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে, তত তো এই শেষ কক্ষপথের ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অনেকটা বেড়ে যাচ্ছে। মানে বাচ্চাটা ক্রমশ ছোট হচ্ছে। যখনই বাচ্চাটা ছোট হয়, বাবা মায়ের তার প্রতি আকর্ষণ বাড়তে থাকে। তাহলে তখন তুই বাচ্চাটাকে বাইরে নিয়ে যেতে পারবি না ভাই, পারবি না। সেই কারণে কি হয়, যত সাইজ ছোট হয়, যত আকার ক্রমশ ছোট হয়, যত নিউক্লিয়াসের শেষ কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়ে, তত আয়োনাইজেশন এনার্জি বেশি দিতে হয় টু রিমুভ দ্যাট ইলেকট্রন। তত আয়োনাইজেশন এনার্জি বেশি লাগে। সেই কারণে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যত ব্যাসার্ধ কমতে থাকলো, তত নিউক্লিয়াস ইলেকট্রন কাছাকাছি এলো, তত নিউক্লিয়াসের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়লো, তত বেশি এনার্জি দিতে হলো টু রিমুভ দ্যাট ইলেকট্রন। মানে তত আয়োনাইজেশন এনার্জি বাড়ছে। কনফার্ম? এটা প্রত্যেকের কাছে কনফার্ম? এইটা প্রত্যেকের কাছে কনফার্ম? একদম। এই কনসেপ্টস গুলোকে শিখে নে ভাই, কনসেপ্টস গুলোকে শিখে নে। তাহলে তোরা এবার নিশ্চয়ই বুঝতে পারছিস, এবার তো বাকিরা সব নিজেরাই করে দিবি ভাই। এবার তো বুঝতেই পারছিস, যখন শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামবো, তখন কি টুইস্ট হবে না, তখন দ্বারা ব্যাসার্ধ ক্রমশ বাড়বে। ব্যাসার্ধ যখন ক্রমশ বাড়ছে, তখন নিউক্লিয়াস আর শেষ কক্ষের ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্সও ক্রমশ বাড়ছে। নিউক্লিয়াস থেকে শেষ কক্ষের ইলেকট্রনের দূরত্ব ক্রমশ বাড়ছে। যত দূরত্ব বাড়ছে, তত আকর্ষণ কমছে। মানে ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। এবার যত বড় হবে, ধর বড় হয়ে গেছে এখন, তখন ও পার্কে গিয়ে বসে আছে না বিড়ি খাচ্ছে, ও বাবা মা দেখতে যাবে? দেখতে তো যাবে না ভাই। কিন্তু যখন এইটুকু বাচ্চা থাকে, তখন তো সবসময় চোখে চোখে রাখতো। আজকে ধর একজন যে 12-এ পড়ে, ও স্কুলের নাম করে কোথায় যাচ্ছে কেউ জানে? কিন্তু ওরা 1-এর ছেলেকে তার বাবা স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসে। এটাই পার্থক্য। এবার খেয়াল কর, তাহলে যত আস্তে 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 সাইজটা বেড়ে যাচ্ছে, যত ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে, তত ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যাচ্ছে। মানে আমার এখন কম এনার্জি লাগবে টু রিমুভ দ্যাট ইলেকট্রন। আমি অল্প এনার্জি দিলেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস ছেড়ে দেবে, পরমাণুটা ছেড়ে দেবে। কিন্তু এখানে কিন্তু আমার প্রচুর এনার্জি লাগবে টু রিমুভ দ্যাট ইলেকট্রন, কারণ নিউক্লিয়াস সামনে আছে। সেই কারণেই যত উপর থেকে নিচের দিকে নামবো, যত পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, যত ইলেকট্রন নিউক্লিয়াসের দূরত্ব বাড়বে, যত নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরে যাবে, তত নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, তত ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমবে, তত কম এনার্জি লাগবে, তত আয়োনাইজেশন এনার্জি কমবে। এই জন্যই তো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে আয়োনাইজেশন এনার্জি বাড়ে, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে কমে। খতম? খতম? শেষ ভাই? এই 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 কনসেপ্টটা শেষ। আয়োনাইজেশন এনার্জি ডান, আয়োনাইজেশন এনার্জি ডান, খতম। এইসব জিনিসগুলো ছেলেমেয়েরা কাছের কথা সহজ করে মুখস্থ করে ভাই। এই যে কনসেপ্ট গুলোকে সব মুখস্থ করে নেয়, পুরো ঝেড়ে ফাঁক করে দেয় একবার কনসেপ্ট গুলোকে। এইভাবে শিখতে হবে ভাই। এবার একটুখানি মন দিয়ে মনে রাখ, প্রত্যেকে আমাকে বলবি, খুব ভালো করে শোন। এই প্রশ্নটা মাধ্যমিকে বহুবার এসছে। ধর আমি তোকে বললাম লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এই একটাই এক্সেপশন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আসলে একটা না, অনেকগুলো আছে, তোদের সিলেবাসে একটাই আছে। তুই আমাকে একটা কথা বল, আমরা যত এই বরাবর যাচ্ছি, প্রত্যেকে হ্যাঁ কিংবা না বলবি। হ্যাঁ, আমার সাথে সাথে বিষয়টা একবার বলতে থাকবি, প্রত্যেকে বলবি।
যত আমরা এই বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তত সাইজ কমছে, তত সাইজ কমছে। কমেন্ট সেকশনের মধ্যে বলবে সবাই, তত সাইজ কমছে। উত্তর হচ্ছে হ্যাঁ, কমছে। তত সাইজ কমছে দাদা, এই বরাবর যত যাচ্ছি পর্যায় বরাবর যাওয়া হচ্ছে, আর পর্যায় বরাবর যাওয়া হলে তো সাইজটা কমবে, গল্প শেষ। তুই আমাকে একটা কথা বলতো, যদি সাইজটা কমে তাহলে নিউক্লিয়াসের শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেড়ে যাবে, আর যদি আকর্ষণটা বেড়ে যায় তাহলে এই বরাবর আয়োনাইজেশন এনার্জিটা বেড়ে যাওয়ার কথা। প্রত্যেকে বলো আয়োনাইজেশন এনার্জি বাড়ছে। প্রত্যেকে আমার সাথে সহমত? প্রত্যেকে আমার সাথে সহমত? একদম একদম, প্রত্যেকে আমার সাথে সহমত যে আয়োনাইজেশন এনার্জি বেড়ে যাওয়ার কথা। কিন্তু এদিকে শুধুমাত্র একটুখানি মন দিয়ে শুনবি, লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়ে, বেরিলিয়াম থেকে বোরনে কিন্তু কমে যায়, এটাই পরীক্ষাতে তোমাকে দেওয়া হয়। বোরন থেকে কার্বনে বাড়ে, কার্বন থেকে নাইট্রোজেনে বাড়ে, নাইট্রোজেন থেকে অক্সিজেনে আবার কমে যায়, অক্সিজেন থেকে ফ্লুরিনে আবার বাড়ে। এমনি করে করে সব থেকে বেশি আয়োনাইজেশন এনার্জি কিন্তু ফ্লুরিনেরই হয়। কিন্তু এই মধ্যিখানের পুরো বিষয়টা তোমাকে একটুখানি মাথায় রাখতে হবে, এই টুইস্টটা তোমাকে একটুখানি খেয়াল রাখতে হবে। এবার একটা কথা বলি, সাঁতরা পাবলিকেশনের বইয়ের মধ্যে এই ট্রেন্ডটা ভুল দেওয়া আছে। সাঁতরা পাবলিকেশনের বইতে কিন্তু এই চিহ্নটা ভুল দেওয়া আছে, খুব সাবধান। যারা যারা সাঁতরার বই পড়িস ভাই একটু চেঞ্জ করে নিবি এই জায়গাটা, ঠিক আছে? চলো, এখন তুই বলবি দাদা এটা কেন হয়, আমি বলছি দেখ ভাই, এই পুরোটা শিখতে গেলে তোকে পুরোপুরি ভাবে ক্লাস 11 পড়তে হবে। ক্লাস 11-এ গিয়ে তুই জানতে পারবি যে এই পুরো জিনিসটা এরকম কেন হচ্ছে, ঠিক আছে? যখন 11-এ উঠবি তখন পড়াবো। এই জায়গাটা 11 সাসপেন্স বলে লিখে রাখ। এটা করার জন্য তোকে এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস জানতে হবে, ঠিক আছে? চল ভাই, যেই নিটের ফাউন্ডেশন বলো, দেখছিস তো এই জন্য ফাউন্ডেশন জানতে হয়, ওদের এগুলো সব ক্লিয়ার। চলো, এটাই শুধু একটুখানি ভিভিআই করে পরীক্ষার খাতার মধ্যে লিখে আসবে, এটাই তোমাদের পরীক্ষাতে দেবে। নেক্সট দেখ, এটা একটা চার্ট দিয়ে দিয়েছি যে এই বরাবর ক্রমশ 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 বাড়ার কথা ছিল, কিন্তু দেখ 520 পর 899 বাড়লো, কিন্তু তারপরে 801 কমে গেল, তারপরে আবার বাড়লো আবার বাড়লো, তারপরে দেখ 1402 এর পর 1314 কমে গেল। বুঝতে পারছি? এইটাই তোকে আমি এখানে ট্রেন্ড ওয়াইজ দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? চলো, এটা দেখবি আয়োনাইজেশন এনার্জির একটা পুরো ডেফিনেশন লেখা আছে। এই আয়োনাইজেশন এনার্জিটা পুরোটাই গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? চলো নেক্সট, আমি জাস্ট এই ধর্মগুলোকে একটুখানি শেষ করে দেবো, হয়ে যাবে, বেশি আর বেশিক্ষণ লাগবে না, ধর্মগুলোকে শেষ করলেই কমপ্লিট হয়ে যাবে। চলো এদিকে দেখো, নেক্সট হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। খুব ভালো করে শুনবি, তড়িৎ ঋণাত্মকতা কনসেপ্টটা কি? আমাকে একটা কথা বলতো ভাই, ধর এ আর বি এর মধ্যে বন্ড আছে, ধর এ এর সাথে বি এর একটা বন্ড আছে। তুই আমাকে একটা কথা বল, একটা বন্ড মানে কটা ইলেকট্রন? তুই বলবি দাদা একটা বন্ড মানে দুটো ইলেকট্রন। আমি বললাম ভেরি গুড। ধর তুই আর তোর বন্ধু একসাথে ফুচকা খাবি বলে বেরিয়েছিস, তুই বলছিস আমরা যখন ফুচকা খাবো ইকুয়াল শেয়ারিং করব। এখন তোর বন্ধুটা হচ্ছে হাগুড়ে পেটুক, ও যে খেতে বেরিয়েছে পেটের মধ্যে একটা টিফিন বক্স নিয়ে বেরিয়েছে আমার মতো। আমার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা অফলাইনে পড়ে, একবার পেটুক। তো মানে এই ধরনের যদি তোর কোনো বন্ধু থেকে থাকে খুব সাবধান ভাই, পয়সা খরচ হয়ে যাবে। এবার তুই খেয়াল কর, ধর তুই তোর বন্ধুর সাথে খেতে বেরিয়েছিস, এবার কি হয়েছে, বন্ধুটা বলেছে হ্যাঁ তুই 20 টাকা দিবি আমি 20 টাকা দেবো, নিয়ে আমরা ফুচকা খাবো একসাথে। এবার তুই তো সেই ধান্দা নিয়ে বেরিয়েছিস ভাই যে ও হাফ দেবে তুই হাফ দিবি। গিয়ে দেখা গেল ফুচকার কাউন্টারে দাঁড়িয়ে বন্ধুটা তো নিজের 20 টাকার ফুচকাটা খেলোই, তোর 20 টাকার ফুচকাটার মধ্যেও ভাগ বসাচ্ছে, তোর ফুচকাও খেয়ে ফেললো। তার মানে ও কি করেছে, এই যে বন্ধনটা তৈরি হয়েছিল দুটো ইলেকট্রন দিয়ে ইকুয়াল শেয়ারিং করে, ও নিজের ইলেকট্রনটাকেও রেখেছে, ও তোর ইলেকট্রনটাকেও নিয়ে নিয়েছে। হেয়ার ইজ দ্য টোটাল। হ্যাঁ, এমনি অনেকের বন্ধু থাকবে ভাই, এ তো অনেকের এমনি বন্ধু আছে ভাই, অনেকের আছে, আমারও ছিল, আবার কি। চল এবার খেয়াল করে দেখ, তার মানে তড়িৎ ঋণাত্মকতা মানেটা কি দাদা? তড়িৎ ঋণাত্মকতা মানে ধর এই যে দুজনের মধ্যে একটা বন্ড আছে, বন্ড তৈরি করতে দুটো ইলেকট্রন লেগেছে, সেই দুটো ইলেকট্রনকে যদি কেউ নিজের দিকে টেনে নেয় তখন যে ঘটনাটা ঘটছে সেটাকেই, সেই ধর্মটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। বি নিজের দিকে টেনে নিল, তার মানে বি বেশি তড়িৎ ঋণাত্মক, ব্যাস কমপ্লিট। আর এই ধরনের যে চিহ্নটা দিতে হয়
সেটা কি? এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক বোঝানোর জন্য, যার থেকে টেনে নিচ্ছে তার দিকে এরকম একটা কাটা চিহ্ন, মানে এটা প্লাস বোঝাচ্ছে কারণ ওর থেকে ইলেকট্রনটাকে টেনে নিচ্ছে, আর যে টেনে নিচ্ছে তার মাথার উপরে মাইনাস। মানে দাদা এটাকে লিখবো কেমন করে? আমি বলছি তুই এরকম করে লিখবি, এর মাথায় লিখবি ডেল প্লাস, এর মাথায় লিখবি ডেল মাইনাস। দাদা ডেল কেন? কারণ এটা তো একটা সমযোজী বন্ধন। যদি আয়নীয় বন্ধন হতো তুই ডিরেক্ট প্লাস ডিরেক্ট মাইনাস বসাতে পারতিস, কিন্তু এটা তো একটা সমযোজী বন্ধন, সেই কারণে তুই ডিরেক্ট প্লাস ডিরেক্ট মাইনাস বসাতে পারবি না, তোকে ডেল প্লাস ডেল মাইনাস বসাতে হবে। হিয়ার ইজ দ্য টুইস্ট। চলো ডান। এটা এই ধর্মটা পড়ে তুই কি বুঝতে পারলি? তড়িৎ ঋণাত্মকতা কার বেশি হবে বা কে বেশি তড়িৎ ঋণাত্মক হবে? উত্তর হচ্ছে যে দাদা ইলেকট্রন টানতে পারবে সে বেশি তড়িৎ ঋণাত্মক হবে। যার ইলেকট্রনকে পুল করে নেওয়ার, ইলেকট্রনকে টেনে নেওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে সে বেশি তড়িৎ ঋণাত্মক হবে। আমি বলছি কার বেশি হয়, তুই চিন্তা করে দেখ। আজকে যদি আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে এগোই, তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তুই আমাকে একটা কথা বল, সব ধর্মের মূলে আছে পারমাণবিক ব্যাসার্ধ। খুব ভালো করে শুনতে থাক। যদি আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক যাই, তখন তুই কি দেখতে পাবি? যে আস্তে আস্তে ক্রমশ ক্রমশ সাইজটা ছোট হচ্ছে। যদি ক্রমশ সাইজটা ছোট হতে থাকে এরকম 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 ভাবে, ক্রমশ যদি সাইজটা ছোট হতে থাকে, তাহলে নিউক্লিয়াস আর শেষ কক্ষের ইলেকট্রনের মধ্যে দূরত্বটা কমবে। যদি দূরত্বটা কমে তাহলে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা বাড়ছে, তার ফলে ইলেকট্রনটা বেরোতে পারছে না দাদা। মানে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করাটা একবারে পসিবল নয়। আমি বলছি ইলেকট্রন ত্যাগ তো করতে হচ্ছে না, তুই ইলেকট্রন ত্যাগ করতে পারবি না আমি তো মানছি, ইলেকট্রন গ্রহণ তো করতে পারবি। আমি বললাম একদম, ইলেকট্রন গ্রহণ করতে পারবো। মানে যত আমি এই বরাবর বাড়াচ্ছি, যত এই বরাবর যাচ্ছি, তত আমি আর ইলেকট্রন ত্যাগ করতে পারছি না, আমি শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ করতে পারছি। আর আমি ইলেকট্রন গ্রহণ করতে পারছি মানেই তো আমি বেশি তড়িৎ ঋণাত্মক, আমি শুধু সবার ইলেকট্রনকে টেনে নিচ্ছি। আর এই বরাবর যারা আছে দাদা, তারা তো ইলেকট্রন সহজে ছাড়বে কারণ এদের তো ব্যাসার্ধটা বেশি, সেই কারণে এদের কাছ থেকেই তো ইলেকট্রনটাকে টেনে নেওয়া হচ্ছে, সেই জন্য এরা কম তড়িৎ ঋণাত্মক। তার মানে দাদা এই বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাই, তত ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বললাম বাড়ে ভাই, বাড়ে। যত ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতা বাড়ছে, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ছে, তত তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে। আর দাদা উপর থেকে নিচের দিকে কি হয়? উপর থেকে নিচের দিকে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ে, কারণ সাইজটা বাড়ছে। যত ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ছে তত কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি কমছে, কারণ ইলেকট্রন ত্যাগ করে দেওয়া মানে তো সে বেশি ইলেকট্রোনেগেটিভ নয়। কমপ্লিট? প্রত্যেকের কাছে লজিক? প্রত্যেকের কাছে লজিক ক্লিয়ার? বাম দিক থেকে ডান দিক ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি বাড়ছে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে। ওপর থেকে নিচ ইলেকট্রন ত্যাগের টেন্ডেন্সি বাড়ছে, তড়িৎ ঋণাত্মকতা কমছে। কমপ্লিট? দেখ কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে প্রত্যেকটা ধর্ম, একদম। চলো চলো, ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে। যে ঘুমাবি ঘুমিয়ে পড় ভাই, যে ঘুমাবি ঘুমিয়ে পড়। আমি তো এখন এটাকে শেষ করে দেবো, শেষ করে দিয়ে দম দেবো আমি। এ ভাই সবাই রেডি তো? শেষ করে দিই এটা। ধাতব অধাতব ধর্ম, অক্সাইডের আম্লিকতা ক্ষারকীয়তা, জারণ বিজারণ ধর্ম শেষ করে দিই, শেষ করে দিই। বল শেষ করি, শেষ করি, শেষ করব, শেষ করে দিই। চল 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 দেখি নেক্সট। আমাকে একটুখানি বিষয়টা ভালো করে শেখাতে দে। ধাতব অধাতব ধর্ম মানে কি? প্রত্যেকে আমার কথাটা মন দিয়ে শুনবে। যদি আমরা একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই, তখন আমি এইটুকু বুঝতে পেরে গেছি যত আমার সাইজটা কমছে তত ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে দূরত্বটা কমছে, আমি ইলেকট্রনটাকে ছাড়তে পারছি না। এইটুকু ধারণা আমার কাছে ক্লিয়ার ভাই। এবার এইটার উপরে ভিত্তি করে আমার ধাতব অধাতব ধর্মটা রয়েছে। কিভাবে? তুই আমাকে একটা কথা বল, যে কোনো ধাতু, তুই যে সমস্ত ধাতুকে প্রকৃতিতে দেখেছিস, ধাতু মাত্রেই কি ধাতুর একটা ধর্ম কি? ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করে দাদা, ধাতু মানেই সে ইলেকট্রনকে ত্যাগ করবে। আজকে তুমি ক্যালসিয়াম দেখো,
সে সবসময় ইলেকট্রন ত্যাগ করে। আজকে তুমি সোডিয়ামকে দেখো, সে সবসময় ইলেকট্রন ত্যাগ করে। আজকে তুমি পটাশিয়ামকে দেখো, সে সবসময় ইলেকট্রন ত্যাগ করে। মানে যে কোনো ধাতুর ধর্মই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে এবার কি দাদা, আমি বলছি ধর তুই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক যাচ্ছিস, তুই তো এই বরাবর গেলে ইলেকট্রন ত্যাগ করতে পারবি না ভাই, তোর তো শুধু ইলেকট্রন গ্রহণ হবে, কারণ তোর তো সাইজ ছোট হয়ে যাচ্ছে। আর যদি ইলেকট্রন ত্যাগ না হয় তাহলে তো ধাতব ধর্মটাও প্রকাশ পাবে না, কারণ এই বরাবর যত যাবি ধাতব ধর্ম তো তোর কমবে, ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমবে, তো ধাতব ধর্মও কমবে। তাহলে দাদা কি ধর্ম বাড়বে? যত এই বরাবর যাব অধাতব ধর্ম বাড়তে থাকবে। আর দাদা যত ওপর থেকে নিচে যাব, ওপর থেকে নিচে গেলে তুই ইলেকট্রন ত্যাগ করতে পারবি ক্রমশ, কারণ তোর সাইজটা বাড়ছে, সাইজ বাড়ছে বলে তুই ক্রমশ ইলেকট্রনটা ত্যাগ করার প্রবণতা জন্মাচ্ছে তোর মধ্যে। যত ইলেকট্রন ত্যাগের প্রবণতা জন্মাচ্ছে তত আমি দেখতে পাচ্ছি ধাতব ধর্ম বাড়ছে, কারণ ধাতুর ধর্মটাই তো ইলেকট্রন ত্যাগ করা। আর দাদা ধাতব ধর্ম বাড়ছে মানে কি ধর্ম কমছে? আমি বললাম অধাতব ধর্ম কমছে। বলো ক্লিয়ার প্রত্যেকের কাছে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? ক্লিয়ার? এই বরাবর একদম শেষ, খতম খতম খতম। এগুলো কত সোজা, খেয়াল করে দেয়। নেক্সট দেখ, তুই আমাকে একটা কথা বল, এইটুকু যদি তোর ক্লিয়ার থাকে তুই একটা জিনিস বুঝতে পারলি যে এই বরাবর অধাতব ধর্ম বাড়ে, এই বরাবর ধাতব ধর্ম বাড়ে। এবার দাদা এটা কি? আমি বলছি অক্সাইডের আম্লিকতা ক্ষারকীয়তা। খেয়াল করে দেখ, শুধু একটা জিনিস মাথায় রাখবি, এই যে ধাতুর অক্সাইড গুলো হয়, ধর আমি তোকে আজকে ক্যালসিয়ামের অক্সাইড দেখালাম, এই ধাতুর অক্সাইড গুলোকে আমি এখানটা লিখে দিচ্ছি, ধাতুর অক্সাইড যেগুলো হয়, এই ধাতুর অক্সাইড গুলো ইউজুয়ালি ক্ষারীয় প্রকৃতির হয়। আর যে অধাতুর অক্সাইড গুলো হয়, ধরো আমি আজকে কার্বন ডাই অক্সাইড দেখাচ্ছি, সালফার ডাই অক্সাইড দেখাচ্ছি, নাইট্রোজেন ডাই অক্সাইড দেখাচ্ছি, এগুলো প্রত্যেকে হচ্ছে অধাতুর অক্সাইড। ভাই এই অধাতুর অক্সাইড গুলো জানিস তো আম্লিক প্রকৃতির হয়ে থাকে। এখন তুই বলবি দাদা তুমি বহুত বাজে লোক আছো। কেন? তুমি বললাম কি করে বিশ্বাস করো? ভাই তুই এবার একটু পড়ে দেখ, আমি এটাকে কি বললাম? ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইডকে কি বলেছি? ক্ষারীয়। কেন? কারণ এই যে ধাতুর অক্সাইডটার সাথে যখন জলের বিক্রিয়া হচ্ছে তখন তৈরি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল কর, কটা অক্সিজেন? দুটো। কটা হাইড্রোজেন? দুটো। তাই তো লিখলাম CaOH এর হোল টুয়াইস। দাদা এটা কি একটা? এটা একটা ক্ষার। যে সমস্ত অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তাদেরকেই তো বলে ক্ষারীয় অক্সাইড। সেই কারণেই ধাতব অক্সাইডস গুলোকে তো ক্ষারীয় বলা হচ্ছিল। আচ্ছা দাদা অধাতব অক্সাইডস গুলোর কি কেস? বললাম ধর কার্বন ডাই অক্সাইড, এটা যদি জলের সঙ্গে বিক্রিয়া করে তাহলে সেখান থেকে তৈরি হয় H2CO3, এই অ্যাসিডটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড। তুই খেয়াল করে দেখ, আজকে অধাতুর অক্সাইড গুলো জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, এই জন্যই তো এদেরকে বলা হয় আম্লিক অক্সাইড। হিয়ার ইজ দ্য রিজন, আর কিচ্ছু না ভাই। তার মানে আমি এইটুকু জানলেই আমার হবে যে যে সমস্ত ধাতব অক্সাইড গুলো আছে তারা প্রত্যেকে ক্ষারীয় প্রকৃতির হয়, যে সমস্ত আম্লিক অক্সাইড গুলো আছে তারা প্রত্যেকে অধাতব অক্সাইড হয়। ক্লিয়ার আছে? এইটুকু ক্লিয়ার আছে? এবার একটুখানি খেয়াল কর, তোরা আমাকে নিজেরা বল, আমরা যদি পর্যায় সারণীর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কোন ধর্মটা বাড়ে? ধাতব ধর্ম বাড়ে না অধাতব ধর্ম বাড়ে? ধাতব ধর্ম বাড়ে না অধাতব ধর্ম বাড়ে? আমাকে বলো প্রত্যেকে, প্রত্যেকে বলবে যে এই বরাবর যত যাচ্ছি তত কোন ধর্মটা বাড়ছে? প্রত্যেকে বলবে অধাতব ধর্ম বাড়ছে। অধাতব ধর্ম বাড়ছে, ভেরি গুড। অধাতব ধর্ম বাড়ছে, কারণটা কি? কারণ এই বরাবর গেলে ইলেকট্রন বেরোচ্ছে না। ইলেকট্রন বেরোচ্ছে না মানে শুধু ঢুকছে, ঢুকছে মানে আমার তো ভাই ধাতু হতে পারে না, ধাতু হলে তো শুধু ছাড়তো, তাহলে নিশ্চয়ই এই বরাবর গেলে অধাতব ধর্ম বাড়ছে। তাহলে যত এই বরাবর অধাতব ধর্ম বাড়ছে, যত অধাতুর চরিত্র প্রকাশ পাচ্ছে, অধাতুর অক্সাইড গুলো কেমনি? আম্লিক।
তত অক্সাইডের আম্লিক চরিত্র বাড়ছে। গল্প শেষ। তত অক্সাইডের আম্লিক চরিত্র বাড়বে। আর দাদা অক্সাইডের আম্লিক চরিত্র বাড়লে কোন চরিত্র কমে? ক্ষারীয় চরিত্র কমে। যত অধাতু তত আম্লিক। গল্প শেষ। দাদা ওপর থেকে নিচের দিকে কি হচ্ছে? আমি বললাম ইলেকট্রন ত্যাগ হচ্ছে ভাই, ফক চল রহা হ্যায়। ইলেকট্রন ত্যাগ হচ্ছে তার মানে কি? তার মানে ধাতব ধর্ম প্রকাশ পাচ্ছে ক্রমশ, ধাতব ধর্ম বাড়ছে। দাদা ধাতুর অক্সাইড গুলো কেমন? ক্ষারীয় প্রকৃতির, তার মানে অক্সাইডের ক্ষারকীয়তা বাড়ছে। ক্ষারকীয়তা বাড়ে মানে কি কমে? আম্লিকতা কমে। এটাও ডান, এটাও ডান, এটাও ডান, এটাও ডান, এই ধর্মটাও ডান। প্রত্যেকের কাছে একদম গেঁথে যাচ্ছে ভাই। ভেরি গুড, ভেরি গুড ভাই, ভেরি গুড। এই প্রত্যেকটা ধর্ম একদম ছবির মতো করে মনে রেখে দিতে হবে। নেক্সট দেখ, প্রত্যেকটা তোকে আমি রিজন শিখিয়ে দিচ্ছি। এবারে খেয়াল কর, লাস্ট ধর্ম জারণ বিজারণ ধর্ম। কি করে মনে রাখতে হয় দাদা? বলছি দেখ, এটা সবচেয়ে সোজা। কেন? প্রথমে তুই একটুখানি খেয়াল রাখতো জারণ মানে কি আর বিজারণ মানে কি। জারণ মানেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। আমরা কেমিস্ট্রির ভাষায় ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বলি। আর বিজারণ মানে কি দাদা? কেমিস্ট্রির ভাষায় আমরা ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে থাকি ভাই। এবার তুই আমাকে একটা কথা বল, ভালো করে মন দিয়ে বলবি, হ্যাঁ? আমরা যত পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, যত এই বরাবর এইভাবে এগোচ্ছি, আমি কি ইলেকট্রন ত্যাগ করতে পারছি? উত্তর হচ্ছে না, কারণ আমার সাইজটা ছোট হচ্ছে। যত সাইজ ছোট হচ্ছে তত নিউক্লিয়াস ইলেকট্রন কাছাকাছি আসছে, যত কাছাকাছি আসছে ইলেকট্রনের উপর আকর্ষণ বাড়ছে, যত আকর্ষণ বাড়ছে ইলেকট্রনটা বেরোতে পারছে না। তার ফলে এই বরাবর কিন্তু ইলেকট্রন ত্যাগ হচ্ছে না। তাহলে কি হচ্ছে দাদা? ইলেকট্রন গ্রহণ হচ্ছে। দাদা ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তার মানে তার নিজের কি হচ্ছে? আমি বললাম যে ইলেকট্রন গ্রহণটা করছে তার নিজের হচ্ছে বিজারণ। গল্প শেষ। তাহলে নিজের কি ঘটছে? নিজের বিজারণ ঘটছে দাদা। আমি বললাম একদম। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোরা তো পড়েছিস জারণ বিজারণ একসাথে ঘটে। যার বিজারণ ঘটে সে অন্যকে জারিত করে, যার জারণ ঘটে সে অন্যকে বিজারিত করে। তাহলে এখানে যার নিজের বিজারণ ঘটছে সে অন্যকে কি করবে? না অন্যকে জারিত করবে। তার মানে সে নিজে একজন কি হয়ে গেল? জারক হয়ে গেল। আমাকে বলবে এই পুরো কনসেপ্টটা পরীক্ষাতে লাগে, এটা ক্লিয়ার হলো কিনা। আমি রিপিট করছি, যত এই বরাবর যাচ্ছি ইলেকট্রন ত্যাগ করা যাচ্ছে না। ইলেকট্রন যদি ত্যাগ না হয় ইলেকট্রন গ্রহণ হবে। ইলেকট্রন যদি আমি গ্রহণ করি ক্রমশ, তাহলে আমার কি ধর্ম প্রকাশ পাচ্ছে? আমার নিজের কি হচ্ছে আগে বল। যদি আমি ক্রমশ ইলেকট্রনটা গ্রহণ করি তাহলে আমার নিজের বিজারণ ঘটছে, তাই লিখেছি নিজের বিজারণ ঘটছে। আমার যদি নিজের বিজারণ ঘটে তাহলে আমি অন্য কাউকে কি করব? অন্য কাউকে আমি জারিত করব। যদি আমি অন্য কাউকে জারিত করি তার মানে আমি একজন জারক। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার ভাই? পরীক্ষাতে পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসবে এখান থেকে, প্রচুর প্রশ্ন আসবে, প্রচুর প্রচুর প্রশ্ন আসবে একদম। আবার চিন্তা কর, ধর আমি উপর থেকে নিচের দিকে নামছি, তাহলে কি হচ্ছে দাদা? শুধু আমি ইলেকট্রন ত্যাগ করতে পারছি উপর থেকে নিচের দিকে নামলে, আমার ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। ইলেকট্রন যদি আমি ত্যাগ করি তাহলে আমার নিজের কি ঘটছে? নিজের ঘটছে জারণ। দাদা যদি আমার নিজের জারণ ঘটে, যদি আমি নিজে ইলেকট্রন ত্যাগ করি তাহলে আমি অন্যকে কি করতে পারছি? না অন্যকে আমি করতে পারছি বিজারিত। আমি অন্যকে বিজারিত করলে আমার কি ধর্ম প্রকাশ পাচ্ছে? আমি নিজে হচ্ছি বিজারক। গল্প শেষ। রিপিট করছি, নিচে নামছি সাইজ বাড়ছে, সাইজ বাড়লে ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ করলে নিজের জারণ, নিজের জারণ হলে অন্যকে বিজারণ, অন্যকে বিজারিত করলে আমি নিজে বিজারক।
এদিকে যত আমি নিজে জারক, তাহলে আমার কি ধর্ম প্রকাশ পাচ্ছে? জারণ ধর্ম, আমি অন্যকে জারিত করতে পারছি। এই বরাবর কি ধর্ম প্রকাশ পাচ্ছে? বিজারণ ধর্ম, আমি অন্যকে বিজারিত করতে পারছি। খেয়াল শেষ, একদম কনসেন্ট্রেশন, একদম যাদের যাদের ক্লিয়ার হয়েছে এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে ভাই, এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে। ডান ডান ডান। তাহলে এই বরাবর যত আমার নিজের বিজারণ ঘটছে, যত আমি অন্যকে জারিত করছি, তত আমার জারণ ধর্ম বাড়ছে। এই বরাবর যত আমার নিজের জারণ ঘটছে, যত আমি অন্যকে বিজারিত করছি, তত আমার বিজারণ ধর্ম বাড়ছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ভাবতো যারা একদম শেষ পর্যন্ত আছে কতটা শিখে ফেলেছে, ভাবতো টুইস্ট গুলো কিভাবে পড়তিস, কিভাবে পড়ছিস, খেয়াল কর। চল এবার লাস্টে তিনটে চিংড়ি চিংড়ি কনসেপ্ট বলে তোদেরকে আজকে ছেড়ে দেবো একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করে। ব্যাপারটা বলছে পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান নির্ণয়। প্রথমেই আমি বলবো তোরা প্রত্যেকে করবি এটা, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। খেয়াল কর, ধর তোকে আমি বললাম ক্যালসিয়াম, প্রথমেই একটুখানি জটিল এক্সাম্পল দিয়ে করবো। তুই কি করবি জানিস তো, একদম এক চান্সে শিখবি, কোনো চাপ নেই, খুব সহজ। KLM এর ইলেকট্রন বিন্যাস কর। ক্যালসিয়ামের কত, 2 8 8 2 হয়ে গেল। তুই মনে রাখ, সেখানে এই এদিকে দেখ, যতগুলো ধাপে ইলেকট্রন বিন্যাসটা হয়েছে, কটা ধাপে হয়েছে? 4টে ধাপে হয়েছে, 1টা 2টো 3টে 4টে, এটাই হচ্ছে পর্যায়। যতগুলো ধাপে ইলেকট্রন বিন্যাস হবে সেটাই হচ্ছে পর্যায়। 3টে ধাপে হলে পর্যায় 3, 4টে ধাপে হলে পর্যায় 4, 5টা ধাপে হলে পর্যায় 5, এইরকম ভাবেই ঘটছে। ঠিক আছে, এবারে খেয়াল করে দেখবে দাদা শ্রেণী সংখ্যা কি করে বার করব, না শেষ কক্ষপথের ইলেকট্রন দেখবি, আর এখানটা আমি লিখে দিচ্ছি শ্রেণী, এই 4টাকে টুকে নাও খাতায়। শেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে প্রথম শ্রেণী, যদি শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে তাহলে তৃতীয় শ্রেণী, যদি শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন থাকে আমরা কি শিখিয়েছি, 1 2 এর পর কোথায় চলে যেতে শিখিয়েছি, 13তে। সেই কারণে 3টে থাকলে 10 + 3 করে দাও, হয়ে গেল 13 নম্বর শ্রেণী। লিখে নে লিখে নে। 4টে যদি থাকে 14 নম্বর শ্রেণী। দাদা যদি 5টা ইলেকট্রন থাকে 15 নম্বর শ্রেণী। 6টা ইলেকট্রন যদি থাকে 16 নম্বর শ্রেণী। দাদা যদি 7টা ইলেকট্রন থাকে তাহলে 17 নম্বর শ্রেণী। যদি 8টা ইলেকট্রন থাকে তো 18 নম্বর শ্রেণী। হেয়ার হচ্ছে, এটাই হচ্ছে অবস্থান নির্ণয় করার টেকনিক। এবার দাদা এই ক্যালসিয়ামের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? আমি বললাম এই তো দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার 2টো ইলেকট্রন আছে। যদি শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে তাহলে এর শ্রেণী কত দাদা? 4। খেয়াল কর, শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন, তাহলে শ্রেণীও হচ্ছে 2। গল্প শেষ। তার মানে ক্যালসিয়াম পর্যায় সারণী খুলে মিলিয়ে নে। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় শ্রেণী, কি বললাম? চতুর্থ পর্যায়ের দ্বিতীয় শ্রেণী আমি দেখিয়ে দিচ্ছি, দেখতো চতুর্থ পর্যায় দ্বিতীয় শ্রেণী কে রয়েছে ভাই? চতুর্থ পর্যায়ের দ্বিতীয় শ্রেণী ক্যালসিয়াম। শেষ 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 ভাই। ডান 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 ডান। চলো এবার পারবি তো, খেলা হচ্ছে তো এবার। সবসময় মনে রাখবি আমি সিগারেট খাই না, পকেটে লাইটার রাখি ধামাকা করার জন্য। হেয়ার ইজ দ্য প্রসেস, হেয়ার ইজ দ্য প্রসেস। এবার প্রত্যেকের নিজের সামনে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী খুলে রেখে সোডিয়ামের অবস্থান বের করছি, দেখবে সোডিয়াম 11। দাদা কি করে করে, কে এলিমেন্ট দাও 2 8 1। খেয়াল কর তো কটা ধাপে ইলেকট্রন বিন্যাস হলো, 3টে ধাপে, তাহলে পর্যায় কত হয়ে গেল, 3 হয়ে গেল। দাদা শ্রেণী কত হয়ে যাবে? শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটা, তো শ্রেণীও কত, 1। তৃতীয় পর্যায়ের প্রথম শ্রেণীর মৌলটা কে আছে ভাই? সোডিয়াম আছে তো। খেলা শেষ। দাদা তুমি পুরো হ্যাকার, আরে কি বলছিস ভাই,
খেলা শেষ ভাই, খেলা শেষ। চলো এবার তোরা একটুখানি বার করে দেখা আমাকে, তোরা বার করে দেখা পটাশিয়াম, তোরা পটাশিয়ামের অবস্থান বার করে দেখা এই টেকনিকে। তুমি লোক বার করো। হ্যাঁ, লাস্টে কিভাবে দেবো? প্রত্যেকে করো। ভেরি গুড, ভেরি গুড ভাই, নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণী। একদম ভাই, একদম। কি করে বার করছি খেয়াল কর। 2 8 8 1, এই তো হয়। যদি এই হয় তাহলে কতগুলো ধাপে ইলেকট্রন বিন্যাসটা হলো? 4টে ধাপে। সেই কারণে পর্যায় কত হয়ে যাবে? 4 হয়ে যাবে ভাই। আর দাদা শ্রেণী কত হবে? না, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন মানে শ্রেণী নাম্বার 1, গল্প শেষ। দাদা এইবার তুমি একটুখানি সিলিকন বার করে দেখিয়ে দাও তো আমাদের একটু। সিলিকন হচ্ছে 14, কিভাবে বার করে? 2 8 4, এই তো হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। তোরা আমাকে বলবি 3টে ধাপে ইলেকট্রন বিন্যাস হয়েছে, তাহলে পর্যায় কত হবে? কমেন্ট সেকশন ভরিয়ে দে, পর্যায় কত হবে? 3টে ধাপে ইলেকট্রন বিন্যাস, পর্যায় কত হবে? ভরিয়ে দে। একদম, ভেরি গুড, ভেরি গুড। জিও পর্যায় হচ্ছে 3, কারণ 3টে ধাপে ইলেকট্রন বিন্যাস। আর দাদা শ্রেণী কত হবে? শ্রেণী দেখ, শেষ কক্ষপথে 4টে ইলেকট্রন, 4টে ইলেকট্রন হলে শ্রেণী হয় 14। তো গল্প শেষ। পর্যায় সারণী খুলে মিলিয়ে নে। 3 নম্বর পর্যায়ের 14 নম্বর শ্রেণীতে কে আছে আমি দেখছি। 3 নম্বর পর্যায়ের 14 নম্বর শ্রেণী যদি মিলে যায় খেলা হবে। 3 নম্বর পর্যায়ের, আমি জাস্ট এটাকে একটু ছোট করি। এই দেখ 3 নম্বর পর্যায় বরাবর যাচ্ছি 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 যাচ্ছি, 14 নম্বর শ্রেণী। 14 নম্বর শ্রেণী কি রয়েছে ভাই? কি রয়েছে রে? কে আছে? সিলিকন আছে ভাই। খেলা শেষ, খেলা শেষ। ডান ডান ডান, ঠিক আছে চলো, হয়েছে। তার মানে তোরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা শিখে গেছিস। এখন আমাকে কনফার্ম কর, শিখে গেছিস? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা শিখে গেছিস? একবার বলে দে ডান ডান ডান। একদম একদম। এবার দেখ তোদেরকে অনেক সময়, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তোদেরকে অনেক সময় মেন্ডেলিভের পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে অবস্থান নির্ণয় করতে বলে। মেন্ডেলিভ তো নয়, মেন্ডেলিভের যে আধুনিক পর্যায় সারণীটা আছে, শুধু লিখে রাখ পর্যায়ের নিয়ম সেম, পর্যায় বার করার সেম নিয়ম, শ্রেণী বার করার নিয়মটা লিখে রাখ। শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা করছি যখন একদম শেষ করে দিই। আর দুটো জিনিস বাকি, এইটার পরে যা যোগ্যতা বলবো শেষ। শেষ কক্ষপথের ইলেকট্রন আর শ্রেণী জাস্ট লিখে রাখ একটুখানি, শুধু মন দিয়ে মনে রাখ ভালো করে। শেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে, কারণ মেন্ডেলিভের যে সংশোধিত পর্যায় সারণীতে তো 18টা শ্রেণী ছিল না, ওখানে তো মাত্র 9খানা শ্রেণী ছিল। তো সেইটাকে কি করে ডিল করতে হয় দেখ, যদি শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তাহলে শ্রেণী হয়ে যাবে, রোমান হরফে লিখতে হয় 1A। পরীক্ষাতে প্রচুর বার এসছে, প্রচুর এই জিনিসগুলো। নেক্সট, মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে যদি কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে গিয়ে দেখিস শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, তাহলে তার শ্রেণী হয়ে যাবে 2A। যদি 3টে ইলেকট্রন থাকে, টুইস্ট শুরু। 1 2 থাকলে ওখানেও তো 1 2 হচ্ছিল, 3 থাকলে 13 হয়ে যাচ্ছিল, তাহলে এখানেও নিশ্চয়ই 3-এ কোনো একটা টুইস্ট থাকবে, অবশ্যই থাকবে। 3B হয়ে গেল। 4 থাকলে 4B, জাস্ট 1 আর 2 A হবে ভাই। 5 থাকলে 5B, 6 থাকলে 6B, 7 থাকলে 7B, 8 থাকলে 8B, সরি 8B হবে না, 8 থাকলে 0। চলো কাজ শেষ, শেষ।
শুধু লাস্ট কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে মাথায় রাখবে শূন্য শ্রেণী হয়ে যাবে, এটাই তো টুইস্ট। চল এবার প্রত্যেকে বার করে দেখাবে মেন্ডেলিভের আধুনিক দীর্ঘ পর্যায় আধুনিক পর্যায় সারণিত অবস্থান। ধরো আমি বার করতে চাইলাম বোরনের। বোরনের ক্ষেত্রে কি করব দাদা, ইলেকট্রন বিন্যাস করো প্রথমে, কে এলিমেন্ট ইলেকট্রন বিন্যাস করে দেখ, প্রত্যেকে দেখবে 2, বোরনের যেহেতু 5 হয় সেই কারণে 2 আর 3, গল্প শেষ। দাদা 2 আর 3 মানে ইলেকট্রন বিন্যাসটা দুটো ধাপে হয়েছে, যদি দুটো ধাপে হয় তাহলে পর্যায় কতগুলো হয়ে গেল বলো, পর্যায় হয়ে গেল দুটো, কারণ দুটো ধাপে ইলেকট্রন বিন্যাস হয়েছে। আর 2 নম্বর পর্যায়ের দাদা শ্রেণী কত হয়ে যাবে, আমি বলছি দেখ শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন আছে, 3টে ইলেকট্রন থাকলে শ্রেণী হয়ে গেল 3b, তাহলে লিখে দে শ্রেণী নাম্বার 3b। দাদা প্রমাণ দেখাও, দেখ প্রমাণ দেখ, কি বলেছি, বলেছে 2 নম্বর পর্যায়ে শ্রেণী নাম্বার 3b। খেয়াল করতো, খেয়াল করতো, খেয়াল করতো মন দিয়ে, 2 নম্বর পর্যায়ে শ্রেণী নাম্বার 3b। কে আছে রে, আছে তো ভাই, আছে তো, শিখে গেছিস, শিখে গেছিস। প্রত্যেকটা এরকম ভাবে বার করতে হবে, প্রত্যেকটা। বোরন কেন তুই 10 ধরবি, বোরনের তো 5টা ইলেকট্রন, মারাত্মক লেভেলের বান্দা দাদা তুমি, এই সর্বনাশ, ধামাকা ফর এ রিজন একদম। তো তোরা একটা করে দেখা না, তোরা একটা করে দেখা, ধর তোকে আমি বললাম তুই করে দেখা, ধর ফ্লুরিন কর, ফ্লুরিনের 9, আচ্ছা আমি করি চল, কে 11, খেয়াল কর 2 7, যদি 2 7 হয় তাহলে তুই প্রথমেই বল পর্যায় কত, দাদা দুটো ধাপে ইলেকট্রন বিন্যাস হয়েছে, পর্যায় 2, শ্রেণী কত ভাই, লাস্টে 7টা ইলেকট্রন, তাহলে শ্রেণী হচ্ছে 7b, গল্প শেষ। দাদা দেখাও প্রমাণ, 2 নম্বর পর্যায়ে 7b কে রয়েছে, আমি বলছি দেখ ভাই 2 নম্বর পর্যায়, এই যে আমি লাল কালিটা দিয়ে দাগ করি, 2 নম্বর পর্যায় বরাবর 7b ফ্লুরিন, গল্প শেষ, গল্প শেষ। ডান ডান ডান, চলো এগুলোই পরীক্ষাতে দেখবি বড় বড় 3 নম্বরের প্রশ্নের মধ্যে তোকে করতে দেবে, লাস্ট ওয়ান, এটা করলে আমাদের চ্যাপ্টার শেষ, গল্প শেষ। যোজ্যতা নির্ণয় কিরকম করে করে দাদা, আমি বলছি দেখ জাস্ট মনে রাখবি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে করতে হয়, শেষ কক্ষপথের ইলেকট্রন, আর এখানটায় লিখবি যোজ্যতা, জাস্ট এটাকে খেয়াল রাখবি, কাজ শেষ। আমি তোকে যা লিখিয়ে দেবো ওইটুকু লিখে নিবি, বইতে কোথাও এগুলো পাবি না, কোথাও পাবি না বইতে, চ্যালেঞ্জ আমার, খেয়াল করবি। শেষ কক্ষপথের ইলেকট্রন যোজ্যতা, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকলে যোজ্যতা 1, দুটো ইলেকট্রন থাকলে যোজ্যতা 2, এবার 3টে ইলেকট্রন থাকলে যোজ্যতা 3, 4টে ইলেকট্রন থাকলে যোজ্যতা 4, যদি দাদা 5টা থাকে 8 থেকে বিয়োগ করে দে, 8 - 5 হয়ে গেল 3, দাদা যদি 6টা থাকে 8 - 6 হয়ে গেল 2, দাদা যদি 7টা ইলেকট্রন থাকে 8 - 7 হয়ে গেল 1, দাদা যদি 8টা ইলেকট্রন শেষে থাকে 8 - 8 হয়ে গেল 0, এটাই তো যোজ্যতা হবে। দাদা প্রমাণ দাও, আমি বলছি তুই আমায় আগে বলে দে অক্সিজেনের যোজ্যতা তোরা কত জানিস, অক্সিজেনের যোজ্যতা তোরা কত জানিস আমাকে বল, তোরা কত জানিস অক্সিজেনের যোজ্যতা, তাড়াতাড়ি করে বল। 2 জানিস, 2 জানিস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। খেয়াল কর অক্সিজেনের যদি আমি একটু ইলেকট্রন বিন্যাসটা করি, কে এলিমেন্ট ইলেকট্রন বিন্যাস, খেয়াল করবে শুধু মন দিয়ে, 8 আছে তো, 2 6 ভেঙে নেওয়া যাবে, দাদা শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, তো যোজ্যতা কত হয়ে যাবে, 8 থেকে বিয়োগ করে দাও, তাহলে যোজ্যতা বেরিয়ে গেল 8 - 6 2, গল্প শেষ। একটা ব্যতিক্রম আছে এখানে, হিলিয়াম, হিলিয়ামের শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন, কিন্তু তাও কিন্তু ওর যোজ্যতা 2 হবে না, 0 হবে, কারণ হিলিয়াম দ্বৈত সূত্র মেনে চলে, ওর ক্ষেত্রে ওইটাই লাস্ট কক্ষপথ, ওইটাই সবকিছু, ওই জন্য ওর একমাত্র যোজ্যতা 2 থাকলেও 0 হবে, বাকি সবার ক্ষেত্রে সেম নিয়ম। ঠিক আছে, ফ্লুরিন তোরা বল,
2-7। তোরা বল যোগ্যতা কত, বল যোগ্যতা কত? ভেরি গুড ভাই, শেষ। 3খানা নিয়ম শেখালাম, 3খানা নিয়মে 3টে জিনিস ডান পরীক্ষাতে, যেগুলো বারবার করে দেয়। শেষ শেষ শেষ, শিখে গেছিস, শিখে গেছিস, ডান, শেষ হয়ে গেছে। পর্যায় সারণী ডান, শেষ শেষ শেষ, পর্যায় সারণী শেষ, শেষ করে দিস। আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শেষ। দাদা আসলেই তুমি হ্যাকার, তো ওই সর্বনাশ করে দে। চলো শেষ। বল কেমন লাগলো, বল, জেনুইনলি বলবি, কেমন লাগলো বল, জেনুইনলি, একদম জেনুইনলি বল। একদম। আজ প্রথম ক্লাস ছিল, অনেকে আমার কাছে আজ ফার্স্ট ক্লাস করেছিস। আমি পর্যায় সারণীটাকে একদিনের মধ্যে পুরো মেরে দিতে চেয়েছি, আমি একদম এটার জন্য 2 দিন নষ্ট করতে। আরে সাবাস জিও ভাই, চলো। আমি তো বলছি তোকে যা করাতে থাকবো তুই চোখ বন্ধ করে কর, বাকিটা আমার দায়িত্ব। নেক্সট দিন যখন পর্যায় সারণী প্রবলেম সলভ করাবো না, এই ব্যাচটার মধ্যেই করাবো। পরের যে মঙ্গলবারের ক্লাস, সেখানে মাধ্যমিক থেকে শুরু করে যাবতীয় টেস্ট পেপার ফেস্ট পেপারে যা পর্যায় সারণী প্রবলেম এসছে আমি নিয়ে আসবো, নিয়ে এসে করাবো। বাট ওই ক্লাসগুলো কিন্তু ইউটিউবের মধ্যে লাইভ হবে না ভাই, ওগুলো কিন্তু টোটালি ব্যাচের মধ্যে হবে। এবং এই অ্যাপ্রোচেই আমরা হাঁটবো, প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টারের পুরো নাড়ি ঘুরি এক করে দেবো, পুরো চটকে রেখে দেবো একটা করে চ্যাপ্টার প্রত্যেকটা দিন। তারপরে সেই চ্যাপ্টারের ওপর পরের দিনে কোয়েশ্চেন প্র্যাকটিস হবে। কোথায় যাবে মাধ্যমিকের নাম্বার, কোথায় যাবে, কত দূর যেতে পারে, আর এর বাইরে কোথায় যাবে, কোথাও যেতে পারবে না। বড় খেলা হবে ভাই, মাধ্যমিক লেভেলে বড় খেলা হবে।